নিজের 18তম জন্মদিনের উপহার হিসেবে রুহি পেল অসহনীয় নির্যাতন। বিছানার উপর রক্তের ছিটেফোঁটা পড়ে আছে। অন্ধকার ঘরটাতে ফ্লোরে এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে রুহি। ঠোঁট কেটে রক্ত গড়াচ্ছে। মাথার একপাশে রক্ত জমাট বেঁধে ফুলে গিয়েছে। কয়েক গাছে চুল বিছানায় পড়ে আছে। হাত পা নড়ানোর শক্তি নেই ওর। বড্ড ব্যথা করছে পুরো শরীর। এভাবে যে কেউ কাউকে আঘাত করতে পারে সেটা আজ প্রথম জানল রুহি। সৎ ভাইয়েরা বুঝি এমনই হয়? এতিম হয়ে কি পোড়া কপালের ভাগিদার হয়েছে রুহি? সন্ধ্যায় ওর সৎ ভাই মাহিম এসে জানালো গ্রামের মোড়লের ছেলে সজীবের সঙ্গে নাকি রুহির বিয়ে ঠিক করে এসেছে। ছেলেটা মাতাল, মেয়েদের ত্যক্ত বিরক্ত করে। সেজন্য রুহি মাহিমকে জানালো যে সজীব কেউ বিয়ে করবে না। তাছাড়া ওর বয়সও হয়নি। এই নিয়ে কথা কাটাকাটি হলো মাহিমের সাথে রুহির। যদিও কোনোদিনও চোখ তুলে মাহিমের সাথে কথা বলার সাহস হয়নি রুহির। সেই মেয়ের মুখে এই কথা শুনে মাহিম রেগে হাতের কাছে থাকা লাঠি দিয়ে মারতে লাগলো রুহিকে। আধমরা করে ঘরে এনে তালাবদ্ধ করে দিল এবং জানিয়ে দিল কালই সজীবের সাথে রুহির বিয়ে। 18 বছর বয়স হয়েছে ওর, আর ওকে পালতে পারবে না কেউ। তাই যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে আপদ বিদায় করতে চায়। রুহি অবশ্য এর আভাস বেশ কিছুদিন ধরেই পাচ্ছিল। সজীব রাত বিরেতে বাড়ি এসে বসে থাকে। মাঝে মাঝে মাহিমের সাথে জুয়ার আড্ডা বসায় উঠোনে। রুহিকে দেখলেই হলুদ দাঁত বের করে হেসে বলতো, দিন দিন সুন্দরী হয়ে যেতেছিস তুই, বহুত রূপ বাড়তেছে তোর। আমি তো তোর এ রূপ দেখার জন্য মরিয়া হয়ে যাইতেছি। চল তাড়াতাড়ি আমার ঘরে, বিয়ে করে নিয়ে যাবো। মাতাল সজীবের মুখে এই কথা শুনে সেদিন মাহিমের কাছে রুহি বিচার দিয়েছিল, কিন্তু মাহিম বিচার না করে বলেছিল, ফুলাবান মানুষ বড় হইতে সেসব কইবই। আর সজীব তোরে পছন্দ করে, তাই এগুলা তো সমস্যা নাই, ফুলা ভালো। রুহি ভাইয়ের সামনে থেকে মাথা নত করে চলে আসলো। ঘরে এসে অনেকক্ষণ কাঁদলো। ওর বাবা মা কয়েক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। প্রথম পক্ষের বউ মারা যাওয়ার পর মাহিমকে লালন পালন করার জন্য দ্বিতীয় বিয়ে করেন সাক্তার পাটোয়ারি। সেই ঘরের সন্তান রুহি। কিন্তু বাবা মা মারা যাওয়ার পর ভাইয়ের সংসারে রুহি থাকে। মাহিমের বউ বেতন ছাড়াই কাজের মেয়ে পেয়েছে। দুবেলা দুমুঠো খেতে দেয় আর সব কাজ রুহিকে দিয়ে করায়। মাঝে মাঝে নির্মমভাবে নির্যাতনও সইতে হয় মাহিমের বউয়ের হাতে। সময় মতো কাজ না হলে সেদিন রুহির খাওয়া বন্ধ। ক্লাস 8 পর্যন্ত পড়ার পর পড়াশোনাও বন্ধ করে দেয় মাহিম। কিন্তু খুব ইচ্ছে হয় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, কিন্তু সামর্থ্য বা সাহস কিছুই নেই। যাই হোক, বদ্ধ করে রক্তাক্ত রুহি অনেক চেষ্টা করে দাঁড়াতে সক্ষম হলো। হুমড়ি খেয়ে বিছানায় পড়ে গেল। চোখ দুটো খোলা রাখতে পারছে না, বুঝে আসছে মৃত্যু মনে হয় এসেই গেল। পাশের ঘরে মাহিম তার বউয়ের সঙ্গে আলাপ আলোচনা করছে, সেটা স্পষ্ট শোনা যাচ্ছে। আলোচনার এক পর্যায়ে মাহিম তার বউকে বলল, রুহির লগে সজীবের বিয়া দিলে মোরল সাহেব কইছে আমাকে একটা দোকান কইরা দেবো বাজারে, সাথে 50,000 টাকাও দেবো। হোক না পোলা মাতাল, তাতে কি, সারা জীবন রানীর মতো থাকতে পারবো, খাওন দাওয়া নেও বা ফিরবো না। এই বিয়ে দিলে আমার ঘরেই লাভ। কিন্তু তোমার বইনে তো ঢং মারাই, তার নাকি বিয়ার বয়স হয় নাই। এত বছর পাইল্লা বড় করছি, আর পারুম না হারামজাদের খাওয়াইতে? বিয়ে করব না, এতির বাপ করব। একটু সুন্দরী দেখে ভাব দেয় যেন রাজপুত্র আইব ইনারে নিতে। মাহিম বউয়ের কথায় বিশ্রী একটা গালি দেয় রুহির উদ্দেশ্যে। তারপর বলে, কালি এরে বাড়ি থেকে বাইর করম, বাপের সম্পত্তিতে বাঘ বসাতে আইলে লাথি মেরে ঠ্যাং ভাঙ্গা কবরে দিয়ে আসমু। রুহি সব কথা শুনতে পায়। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সজীবের মতো অমানুষকে কখনোই ও বিয়ে করতে পারবে না। তাছাড়া রুহি সুখের কথা চিন্তা না করে মাহিম ওর লাভের চিন্তা করছে। কতটা নিকৃষ্ট হলে একটা মেয়ের সাথে এরকম অন্যায় করতে পারে কেউ? বাবা মায়ের কথা মনে হতে ডুকরে কেঁদে ওঠে রুহি। ওরা বেঁচে থাকলে হয়তো ভাগ্যটা এমন হতো না। কেন এত তাড়াতাড়ি প্রিয় মানুষগুলো চলে যায়? পর মুহূর্তেই মাহিমের একটা কথা শুনে গা হাত পা হিম হয়ে যায় রুহির। কি বলছে এসব মাহিম? মুহূর্তেই গায়ের ব্যথাটা উধাও হয়ে গেল যেন। বদ্ধ মস্তিষ্কে নিউরনের টিটি শব্দ যেন রুহির কানে জোরালো ভাবে বাজছে। এখান থেকে পালানো দরকার, পালাতে হবে। কিন্তু কি করে? পালানোর কথা মাথায় আসতেই যেন শরীরে বল ফিরে এলো। ঘরের ভেতর কয়েকবার পাক খেল রুহি। হঠাৎই জানালার দিকে নজর গেল। সেই ছোট্ট জানালা দিয়ে কষ্ট হলেও বাইরে বেরোনো যাবে। কেউ কিছু বুঝে ওঠার আগেই অতি সাবধানে সন্তর্পণে ক্লান্ত অসুস্থ শরীরটা নিয়ে বাইরে বেরিয়ে এলো রুহি। একটা ছোট্ট ব্যাগে নিয়ে নিল নিজের কিছু প্রিয় স্মৃতি। ছাড়তে হবে নিজের বাসস্থান, নিজের গ্রাম, নিজের অস্তিত্ব। রুহি দৌড় লাগালো গ্রামের মেঠো পথ ধরে। অন্ধকারে কুয়াশার ভিতর নিমিষে হারিয়ে গেল রক্তমাখা রুহির অবয়ব। রেল স্টেশনে পৌঁছে ভাগ্যক্রমে একটা ট্রেন পেয়ে গেল রুহি।
কোনো কিছুই বিবেচনা না করে একটা কামরাতে উঠে গেল রুহি। গুটিসুটি মেরে একটা সিটে বসে পড়ল। হুইসেল দিয়ে ট্রেন একটু দুলে উঠল। ট্রেন চলতে শুরু করার একটু পরে রুহি ঘুমিয়ে পড়ল। জানে না পরবর্তী গন্তব্য কোথায়, ভবিষ্যৎ কি। বেশ কিছুক্ষণ পর ঘুমন্ত রুহি লাফিয়ে উঠল। চমকে সামনে তাকাতেই সুদর্শন একটা যুবককে দেখতে পেল। এক্সকিউজ মি ম্যাম, আপনার কপাল দিয়ে রক্ত পড়ছে। রুহির হাত কপালে ঠেকল, আঙ্গুলে কিছুটা রক্ত লেগে গেল। মাথা ঘুরে উঠল ওর। সামনে বসে থাকা ছেলেটা বলল, হাত সরান, আমি দেখছি। আপনি কি ডাক্তার? এই প্রথম রুহি অচেনা যুবকটির সাথে কথা বলল। রুহির কথা শুনে ছেলেটি হেসে বলল, ডাক্তার হলে কি করবেন? ডাক্তার না হলে আমি দেখবো না। কেন, ডাক্তারে কি খুব স্পাইসি হয়? হুম। তাহলে তো আপনি আমাকে খেয়ে নেবেন, তাই না? রুহি ভ্রুকুচকে বলল, আপনি সত্যিই ডাক্তার? আপাতত বলছি না, শেষে দেখা যাবে আপনি আমাকে গিলে নিয়েছেন। রুহি মুখ কালো করে বলল। আমি রাক্ষসী নই। বলতেই মাথা ব্যথায় অদ্ভুতভাবে ছটফট করতে লাগলো। হঠাৎ এরকম করাতে ছেলেটি অবাক হয়ে গেল। তারপর রুহিকে ডাকল। বেশ, আপনার কি হয়েছে, এরকম করছেন কেন? রুহি ঠিকঠাক হয়ে বসলো, গম্ভীর গলায় বলল, কিছু না। আপনাকে কেউ মেরেছে? এইভাবে কপাল কাটল কিভাবে? রুহির ভাবান্তর হলো না। এক দৃষ্টিতে হা করে ছেলেটার দিকে তাকিয়ে রইল। এরকম সুন্দর কোনো মানুষ হয়? সাক্ষাৎ রাজপুত্র। রুহি কি প্রেমে পড়ে গেল নাকি ছেলেটা? রুহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা হেসে ফেলল। আপনি কি আমার প্রেমে পড়ে গিয়েছেন মিস রক্তজবা? আমি বিভোর। বিভোর কিভাবে রুহির মনের কথা টের পেল? আশ্চর্য, লোকটা কি মনের কথা শুনতে পায় নাকি? রুহি যে প্রেমে পড়ার কথা ভাবছে এটাও কি জেনে গিয়েছে? ছি, কি লজ্জা! প্রথম দেখায় এভাবে কেউ প্রেমে পড়ে নাকি? বিভোর ছেলেটা না আবার ওকে নির্লজ্জ ভাবে, কিন্তু বিভোর এটা আবার কেমন নাম? ছেলেটা কি কোনো হিরো? হিরোদেরই এরকম নাম মানায়। অবশ্য ছেলেটা দেখতে হিরোদের চেয়ে কোনো অংশে কম নয়। বিভোর নামের অর্থ কি? জানি না, কেন? জানার ইচ্ছে কখনো হয়নি, আর জেনেই বা কি হবে? আপনার নামটা সুন্দর। আপনার নাম কি? রুহি ভাবলো নিজের নাম বলাটা কতটুকু যুক্তিযুক্ত। তার ভাই যদি কোনোভাবে ওর খোঁজ করে তাহলে খুব সহজেই পেয়ে যাবে। তবে কোন নামটা বলবে? বাবা মা যে নামে ওকে ডাকতো সেই নাম? ওটাই ভালো। চট করে কেউ ওকে চিনতে পারবে না। আমার নাম রুহানি। বিভোর নিচের ঠোঁটে চিমটি কেটে আনমনে বলে, রুহানি? বাহ, ইন্টারেস্টিং নেম। তারপর আর কিছুই কথা হলো না দুজনের মধ্যে। রুহি প্রাণপণে ওর নামটা ভুলতে চাইছে। ভাবছে ও শুধু রুহানি। হ্যাঁ, রুহানি, বাবা মায়ের আদরের মেয়ে রুহানি। বিভোরের দেওয়া তুলোতে রুহির ঠোঁট আর কপালে রক্ত আর গড়াচ্ছে না। মলিন মুখটাতে চিন্তার ছাপ। ট্রেন কোথায় যাচ্ছে জানে না রুহি। কামরাটা তো মানুষ নেই বলতে গেলে, পুরোটাই খালি। বিভোর আর রুহি ছাড়াও 4-5 জন যাত্রী পেছনের দিকে আছেন। ওকে আনমনা হয়ে থাকতে দেখে বিভোর হালকা কেশে জিজ্ঞাসা করলো, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত মিস রক্তজবা? রুহি ঘাড় ঘুরিয়ে বিভোরের দিকে তাকিয়ে বলল, রক্ত জবা মানে? আমি কি জবা ফুল? আপনাকে দেখে আমার রক্তজবার কথাই মনে হচ্ছে। কেন? এমনটা কেন হচ্ছে? কারণ আপনি দেখতে খুবই অন্যরকম, যেমন? একটু অদ্ভুত, বিস্ময়কর। রুহি চোখগুলো বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করলো। ওকে কেউ অদ্ভুত বলুক তাও চায় না। বিভোরকে ঠাস করে থাপ্পড় দিতে ইচ্ছা করছে, কিন্তু অত সুন্দর গালে চর থাপ্পড় মানাবে না। রাজপুত্রদের মার খেতে নেই, দিতেও নেই। এটা ঘোরতর অন্যায়। সুদর্শন যুবকরা হাজারো দোষ করার পরেও এই একটা কারণে মাঝে মধ্যেই বেঁচে যায়। আচ্ছা, আপনি যাচ্ছেন কোথায়? আমি? তো এখানে আর কেউ আছে নাকি? রুহি ঢোক গিলল। বলবেটা কি এখন? কিছুক্ষণ গাইগুই করে বলল, ট্রেনটা যাচ্ছে কোথায়? বিভোর অবাক হয়ে বলল, মানে আপনি জানেন না আপনি কোথায় যাবেন? আশ্চর্য, আপনার সেন্স অফ হিউমার কি ডিসেবল হয়ে গিয়েছে নাকি? আসলে বিভোর রেগে বলল, আপনি বোধহয় বাড়ি থেকে পালিয়ে এসেছেন, সেজন্য এতক্ষণ পরখ করে দেখছিলাম। কেমন চোর চোর ভাব টের পাওয়া যাচ্ছিল। রুহি মাথা নিচু করে রইল। বিভোর কিভাবে রাখতে দেখে মনে মনে প্রমাদ গুনল। বিভোর চেঁচিয়ে বলল, আমার কথাই ঠিক। এইভাবে মাথাটা ফাটিয়ে কোথা থেকে এসেছেন আপনি? রুহি ফুপিয়ে কেঁদে উঠল। নোনা জলে ওর গাল ভেসে গেল। আমাকে ওরা খুব মেরেছে, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। বিভোর রুহির কথা শুনে খুব অবাক হলো। বোতলের ক্যাপ খুলে ওর হাতে দিয়ে বলল, পানিটুকু খেয়ে নিন। রুহি পুরোটাই ঢকঢক করে খেলো। বিভোর বলল, কারণটা জানতে পারি? অবশ্য আপনার অসুবিধা হলে না বলাই ভালো। আমাকে জোর করে একটা মাতাল ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছিল ওরা। বয়স কত আপনার? আজ 18 হলো। বিভোর বিস্ময় নিয়ে বলল, আজ তোমার জন্মদিন? তুমি তো খুবই ছোট। আমি কেন আপনি করছি? শিট ম্যান।
কিন্তু তোমার কথাবার্তায় ম্যাচুরিটি এসে গিয়েছে। আমি তো ভেবেছি বড়ই হবে। রুহি মনে মনে বলল, কচু এসছে, সুযোগ পেলে তোর জীবন তেনা তেনা বানিয়ে দিব। কিন্তু ফোপাতে ফোপাতে মুখ ফুটে বলল, আচ্ছা, ওয়াশরুম কোন দিকে আমাকে একটু দেখিয়ে দিন। বিভোর উঠল না, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। রুহি সেদিকে গেল। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটা দিল। আয়নায় দেখলো মুখটা ভীষণ অন্যরকম দেখাচ্ছে। চুলগুলোতে আঙ্গুল চালিয়ে খোপা বেঁধে নিল। জামা কাপড় ঠিকঠাক করে বেরিয়ে এলো। ওয়াশরুম থেকে বেরোতে দেখলো দরজার কাছে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। রুহিকে দেখে হাসাহাসি শুরু করলো। বিশ্রী ইশারা করছে। ও যখন ওদেরকে পাশ কাটিয়ে আসতে যাবে তখনই কালো মতন একটা ছেলে ওর হাত টেনে ধরে বলল, কই যাও মামুনি? রুহি ভয় পেয়ে গেল। বলল, আমার হাত ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরি নেই সুন্দরী। মানে? আসো, আমগুলোকে মজা করো। দরকার নেই। তা কইলে তো হইব না সুন্দরী, ললো না। রুহির গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এ কোন বিপদে পড়লো? গ্রামের সজীবও মাঝে মধ্যে এভাবেই ওকে উত্ত্যক্ত করত। আমি কিন্তু চিৎকার করব। ছেলেগুলো দাঁত কেলিয়ে হেসে বলল, তোমার মিষ্টি চিৎকার কেউ শুনবে না মামুনি। দেখো, কামরায় কেউই নেই, যাবা কই? রুহি ভালো করে খেয়াল করে দেখলো আসলে কামরায় কেউ নেই। ভেবেছিল কামরায় বুঝি ও আর বিভোর ছাড়াও পেছনের দিকে মানুষ আছে, কিন্তু কেউ নেই, পুরোটাই খালি। আসলে এই ছেলেরাই পেছনের দিকে বসেছিল। বিভোর সামনে। ওর ডাক শুনতে পাচ্ছে না, কিন্তু এখনো কি করবে? উপায় না পেয়ে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। একটা ছেলে ওর মুখ চেপে ধরলো। একজন বলল, এই মামা, ভিডিও করতো। কালো ছেলেটা যখন ওর অন্যায় হাত দিতে যাবে তখনই পেছন থেকে ভেসে এলো বিভোরের কণ্ঠ। এক্সকিউজ মি, এখানে কি হচ্ছে? রুহি ছেলেটার হাতে কামড় দিয়ে বলল, আমাকে বাঁচান প্লিজ। বিভোর দেখলো ছেলেগুলো রুহির সাথে অসভ্যতামি করছে। ও রেগে বলল, ওকে ছাড়ুন বলছি, ছেড়ে দিন। কেন ছাড়মু? তুই ভাগ। আপনারা এমন করছেন কেন? এর আমগো পছন্দ হয়েছে, আজ রাইটটা হেঁটে চাই আমরা। আমি কিন্তু কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব। এই, তোর কি লাগে মাইয়া? তোর কিছু লাগে? বিভোর হঠাৎই খামখেয়ালি হয়ে বলে উঠল, সে আমার হবু স্ত্রী। ছেলেগুলো ব্যাককল বনে গেল। একজন বলল, মিছা কথা। বিভোর বলল, এটাই সত্যি। আর আপনারা আমার স্ত্রীর সাথে এরকম করতে পারেন না। তোর কথা আমরা বিশ্বাস করি না। সেটা আপনাদের সমস্যা। তুই বেশি ঝামেলা করতেছিস কিন্তু। ভালোই ভালোই যা এখান থেকে। বিভোর মাথা ঠান্ডা রেখে বলল, দেখুন, আমি একজন ডক্টর। আপনারা যদি আমার বা আমার হবু স্ত্রীর সাথে খারাপ কিছু করার চেষ্টা করেন তাহলে এর ফল খুবই ভয়ানক হবে। এত কিছু বলার পরেও লোকগুলোর কথা বিশ্বাস করতে রাজি হলো না। রুহি উপায় না পেয়ে মৃদু গলায় বলল, উনি সত্যিই বলছেন, আমাকে ছেড়ে দিন। রুহির কথা শুনে ছেলেগুলো নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগলো, কিন্তু ওরা বিশ্বাস করতে পারছে না রুহির কথা। তাই অনেকক্ষণ পরে কালো লোকটা বলল, তোদের কথা যদি সত্যি হয় তাহলে আমগো কথা মানতে হবে। কি কথা? সেইটা না হয় সময় হলি বলমু, কিন্তু আমাদের কথা যদি মানতে না পারিস তাহলে বুঝমু এই মাইয়া তোর কিছুই লাগে না, আর তখন আমরা যা চাইবো তাই হবে। বিভোর হাত দুটো পকেটে ঢুকিয়ে ভ্রুকুচকে বলল, কি চান আপনারা? আমাদের কথা না মানলে এই মাইয়ার আমাদের কাছে ছাইড়া দিতে হইব। তুই কোনো পেঁচাল পারতে পারবি না কিন্তু। বিভোর রেগে বলল। আপনাদের কথা আমি শুনবই বা কেন? ছেলেগুলো দাঁত কেলিয়ে হাসলো। চিকন একটা ছেলে বলল, আমরা যদি এখন বলি ট্রেন এইখানে থামাতে হইবে তাহলে ট্রেন এইখানে থামবো। আমাদের এতই ক্ষমতা আছে। তাই নাকি? হ্যাঁ। বিভোর চিন্তায় পড়ে গেল। একজন সচেতন নাগরিক এবং বিবেকবান ছেলে হয়ে কিছুতেই ওই রক্তচাবার ন্যায় মেয়েটাকে ওদের মতো পশুর হাতে তুলে দিতে পারবে না। আর ও একা এতগুলো ছেলের সঙ্গে পারবে না, কারণ ওরা 9 জনের দল। আর মেয়েটাকে দেখে মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। এই অবস্থায় ওকে ছেড়ে ঝামেলাহীনভাবে বিভোর বসে থাকতে পারবে না। তাছাড়া মেয়েটাও সাহায্য চেয়েছে। একটা অদ্ভুত অধিকারবোধ কাজ করছে মেয়েটার প্রতি। তাই শেষমেশ ছেলেগুলোর কথায় রাজি হতেই হলো। পরের স্টেশনে ট্রেন থামতে ছেলেগুলো বিভোর আর রুহিকে নামতে বলল। ও অবাক হয়ে বলল, এখানে নামবো মানে? এমন তো কোনো কথা ছিল না। নামতে কইছি নাম। রুহি কালো লোকটার ধমক শুনে ভয় পেয়ে বিভোরের হাত আঁকড়ে ধরল। ব্যথায় কুকিয়ে উঠল বিভোর। হাতের দিকে তাকিয়ে দেখে রুহির নখ ও মাংসের ভিতর ঢুকে গিয়েছে, রক্ত বেরিয়ে গিয়েছে। রাগী চোখে রুহির দিকে তাকালো, কিন্তু মেয়েটার অসহায় মুখখানা দেখে বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারল না। ওর হাত ধরে নেমে এলো প্ল্যাটফর্মে। রুহির কাঁধে ওর ছোট্ট স্কুলের ব্যাগ আর বিভোরের কাঁধে ব্যাকপ্যাক। ছেলেগুলো চারিদিক থেকে ঘিরে রেখেছে ওদের। এভাবেই হাঁটতে লাগলো ওদের নিয়ে। কালো ছেলেটার নাম আবির। সেই বোধহয় এই গ্যাংয়ের লিডার। বয়স 30-এর কাছাকাছি হবে। সে কিছু সময় পরপর দলের ছেলেগুলোকে ধমকাচ্ছে। একজনকে বলল,
ওই সালেক, দেখ তো ওই কুজুবুরু হুজুর মসজিদে আসেনি? সালেক নামের ছেলেটা বলল, এত রাইতে মসজিদে থাইকেন না হুজুর। বুইড়ারে এখন কই পামু? চিকন ছেলেটার নাম আপন। সে বেশ উৎসাহ নিয়ে বলল। ওনার বাড়িতে পাইবা ভাই। আবির ছেলেটা বলল, তাহলে বুইড়ারে ফোন দিয়া কইয়া দে আমরা দুইটা মাইয়া পোলা নিয়ে আসতেছি, সবকিছু যেন রেডি রাহে। সালেক বলল, এত রাইতে কেমনে কি? যেমন পেটে খাওন দে অমনি করব, তুই চুপ কর। আপন ফোন লাগালো হুজুরকে। একটু দূরে গিয়ে কথা বলায় কি বলছে কিছুই বুঝতে পারছে না বিভোর। তবে ওদেরকে নিয়ে কথা হচ্ছে বেশ বুঝতে পারছে। কি মতলব আটছে ওরা কে জানে। হুট করে বউ না বলে বোন বললেই পারত, তাহলে কোনো ভয় ছিল না। কিন্তু কেন যেন বউ কথাটাই মনে আসলো প্রথমে। মেয়েটার দিকে তাকালো বিভোর। মুখ চোখ রক্তশূন্য, খোলা বাতাসে চুল উঠছে, গালগুলো টমেটোর মতো লাল, ঠোঁট দুটো কাঁপছে। বিভোরের হাত শক্ত করে ধরে রেখেছে। বেশ ভয় পেয়ে আছে বোঝাই যাচ্ছে। মৃদু হাসলেও একটা চিন্তার রেখা বিভোরের মস্তিষ্কে জেঁকে বসলো। রুহির মতো ভীতু একটা মেয়ে যে বাড়ি থেকে পালিয়ে আসতে পারে সেটার নিজেরই বিশ্বাস হচ্ছে না। আবার কতগুলো ছেলের মাঝেও একটা মেয়ে। এখন যদি কোনো বিপদে পড়ে তাহলে কি হবে? চিন্তায় অস্থির রুহি ঘামতে শুরু করলো। বুঝতে পারছে এভাবে বাড়ি থেকে পালিয়ে আসাটা মোটেও ঠিক হয়নি, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় ছিল না রুহির। ওদিকে গলা ছেড়ে জোরে সুরে গান গাইছে আবির। কালো হলেও গলায় সুর আছে বেশ, কিন্তু স্বভাবটাই বেপরোয়া খারাপ। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ হুজুরের বাড়িতে বসে আছে বিভোররা। বুঝতে পারছেন এই হুজুর দিয়ে কি করাতে চায় আবিরের লোকেরা। হুজুরের নাম রশিদ শেখ। তার দোতলা বাড়িটা বেশ সুন্দর, কিন্তু এই গন্ডগ্রামে একটা হুজুরের এত বড় বাড়ি কিভাবে থাকতে পারে সেটা ভেবে বিভোর অবাক। হুজুর কোনো একটা কাজে বাজারে গিয়েছে। রাত 10টায় বাজারে কোনো কাজ থাকতে পারে ভেবে পাচ্ছে না ও। আবিরের লোকদের কথা শুনে বোঝা যাচ্ছে ওদের খুব পরিচিত এই হুজুর। ইতিমধ্যে হুজুরের নাতি ওদেরকে চা নাস্তা কোকাকলা দিয়ে আপ্যায়ন করেছেন। চায়ের সঙ্গে কোকাকলাটা মিশিয়ে খাচ্ছে আবির। স্বাস্থ্য সম্পর্কে অসচেতন আবিরকে এভাবে খেতে দেখে বিভোর চেঁচিয়ে বলল, এটা আপনি কি করছেন? এভাবে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। বিরক্ত হয়ে আবির বলল, তোর স্বাস্থ্যের গুলি মারি, বাসমি কয়দিন, এত স্বাস্থ্য দিয়া হইব কি? কিন্তু এটা তো ক্ষতিকর। বিভোর রুহির দিকে তাকালো। মেয়েটা ঘুমিয়ে কাঁদা। বিভোরের কাঁধে মাথা রেখে এমন ভাবে ঘুমোচ্ছে যেন সত্যি রুহি বিভোরের হবু বউ। কতটা বিশ্বাস করেছে মেয়েটা ওকে ভেবে বিস্মিত হলো বিভোর। তখনই আবির একটা সিগারেট ধরালো। বিভোরের ইচ্ছে করছে ওকে লাথি মেরে ফেলে দিতে, কিন্তু ইচ্ছে থাকলেও এটা করতে পারবে না, কারণ রুহির না কোনো ক্ষতি করে দেয়। তাছাড়া 9 জনের সাথে ওর এই শক্তি কাজে আসবে না। আবির ওর উদ্দেশ্যে বলল, নাম কি রে তোর? বিভোর। এইটা আবার কেমন নাম? বিভোর হাসলো। তোর বউয়ের নাম কি? বিভোর মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুতে রুহির নামটা মনে করতে পারলো না। মানুষ পটে লালচে যাবার কথা মনে হতে রুহির মুখখানা ভেসে উঠল। মুখ ফসকে বলে ফেললো, রক্তজবা। আবিরের হাত থেকে সিগারেট পড়ে গেল। সালেক আপন সহ বাকিদের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইলো। চোয়াল ঝুলে পড়লো কয়েকজনা। রক্তজবা আবার এটা কেমন নাম? বিভোর ওদের অবস্থা দেখে মনে মনে হাসলো, তারপর গম্ভীর গলায় বলল, জবা ফুলের মতো সুন্দরী বলেই রক্তজবা। এই তুই আর তোর বউ কোন গ্রহের প্রাণী রে? এমন নাম তো জন্মের এই 25 বছরও শুনি নাই। যত সব আলতু ফালতু নাম। সালেক বলল, বেশি আদিল কেমি? বিভোর বিরক্ত হলো। হঠাৎই হুজুরের নাতিটা এসে জানালো হুজুর এসে গিয়েছে। অফিস ঘরে অপেক্ষা করছে, ওদেরকে যেতে বলেছে। আবির বলল, এই তোর বউরে উঠা ঘুম থেকে। কেন? এইখানে কি তোমারে ঘুমাইতে নিয়ে আসছে? কামে নিয়ে আইছি, কামে উঠা। বিভোর রুহিকে আস্তে করে ডাকলো, কিন্তু উঠলো না। এক পর্যায়ে বাধ্য হয়ে চিৎকার করে ডাকতেই রুহি ধরফরিয়ে উঠলো। ভয়ার্ত চোখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আবিরই কথা বলল প্রথমে। তোমারে তো কামে নিয়ে আসছি মামুনি, ঘুমাইতে না। কটমট করে বলল আবির। তারপর ওদেরকে নিয়ে হুজুরের অফিস ঘরে চলে গেল। বাড়ির মধ্যেই অফিস। বাহ, হোমিওপ্যাথি ডাক্তার হুজুর। সেলফগুলোতে ঔষধ সাজিয়ে রাখা। একপাশে বড় একটা টেবিল, তার সামনে 2টো চেয়ার রাখা। হুজুর আবিরের সাথে কথাবার্তা বলে জিজ্ঞাসা করলো, এখানে পাত্রপাত্রীকে? বিভোরের সাথে সাথে রুহিও চমকে উঠল। আবির বলল, ওই যে এরা, নিন শুরু করুন বিয়ে পড়ানো। এই তোরা চেয়ারে বস। বিভোর অবাক হয়ে বলল, পাত্রপাত্রী মানে? তোরাই তো কইলি তোরা হবু স্বামী স্ত্রী, এখন তোদের বিয়া দিমু। আর ইউ ম্যাড? কিসব বলছেন আপনি? ওই বেশি ইংলিশ আরস কেন? একদম চুপ করে যা, যা কইছি তা কর। আমি এটা করতে পারবো না। কেন পারবি না? আবির হলুদ দাঁতের ফাঁকে সিগারেট চাপালো। কর্কশ গলায় বলল, বিয়া তো করবি তোরা,
আমগো সামনে এর প্রমাণ হইয়া যাক যে তুই সত্য। মানুষটা জানাইবার দরকারই বা কি? এত বড় ঘটনার আমি কাউকে জানাবো না? আজব তো। আপনার কথা শুনতে আমি বাধ্য নই। অবশ্যই বাধ্য। আমাকে রাগালে এর ফল ভালো হবে না। কথা কাটাকাটির এক সময়ে বিভোরের সাথে আবির আর ওর লোকেরা ঝামেলা শুরু করলো। ধস্তাধস্তি হাতাহাতির এক পর্যায়ে হঠাৎ বিভোর রেগে ঘুষি দেয় আবিরের মুখে। নাক দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে যায় ওর। এসব দেখে আবিরের লোকেরা বিভোরকে ধরে ফেলে। এতগুলো লোকের সাথে কিছুতেই পেরে উঠছে না ও। বিভোরের পেটে লাথি দিলে ব্যথায় কুকিয়ে উঠেও। হুজুর একপাশে দাঁড়িয়ে আছে অসহায় চোখে, কিছু করার নেই ওনার। আবিরের কর্মকাণ্ড ওনার জানা আছে। এই গন্ডগোল দেখে রুহি এক কোনায় দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। সবকিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। আবির নাকে হাত চেপে ধরলো, হিংস্র গলায় বলল, এইটার ইচ্ছা মতো তোমার শালা আমার গায়ে হাত তোলার সাহস দেখায়। বিভোরকে সবাই মিলে মারতে থাকে। রুহি চিৎকার করে বলল, ওনাকে ছেড়ে দিন প্লিজ, মারবেন না। এটা সত্যি তোর হবু জামাই? হাসা কইরা বলতো। রুহি কাঁদতে থাকে। কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। যদি না বলে তাহলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে। উপায়ন্তর না পেয়ে বলল, জি। তাহলে তোরা বিয়ে করতে চাস না কেন? রুহি কিছু না বলে আমতা আমতা করতে থাকে। ফলস্বরূপ আবির বেশ রেগে যায়। বিভোরকে একের পর এক আঘাত করেই যাচ্ছে সবাই মিলে। রুহি ভাবছে ওর জন্য বিভোরের এই অবস্থা। ও সত্যিই পোড়া কপালি। ওদিকে মারের চোটে বিভোরের ঠোঁট কেটে রক্ত পড়ছে। রুহি এই দৃশ্য নিতে না পেরে আবিরের পায়ে ধরে বলল, ওনাকে মারবেন না, আপনি যা বলবেন তাই হবে। মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? ও কথা মানতে নারাজ। কিছুতেই মেয়েটাকে বিয়ে করতে পারবে না। বিভোর চেঁচিয়ে বলতে লাগলো ও বিয়ে করবে না। বিভোরের কথা শুনে আবির চোখ মুখ খিচিয়ে বলল, এই স্যারা তোরে বিয়ে করবে না, শর্ত অনুযায়ী তুই আজ রাইতে আমাদের। রুহির হাত ধরে টানতে লাগলো আবির। রুহি যেতে চাচ্ছে না। বিভোরের দিকে অসহায় চোখে তাকাচ্ছে আর কাঁদছে। তোরে আজকে ছাড়ছি না সুন্দরী, হাত পা নাড়াইয়া কোনো লাভ নাই রে। বিভোর চমকে তাকালো। কিছুতেই মেয়েটার সাথে এমন অন্যায় হতে দেওয়া যাবে না। কি করা যায় ভাবতে লাগলো। পালানোর পথও নেই, অতএব কিছুই করা যাবে না। অবশেষে বিভোরের অবস্থা দেখে রুহি নিজেই রাজি হয়ে যায় বিয়ে করতে। এই সুযোগ কাজে লাগিয়ে এক প্রকার হুমকি ভয় দেখে রুহির সাথে বিভোরের সারা জীবন এক সুতোয় জুড়ে দিল। রুহি কবুল বলার সময় কান্না করে দিল এবং নিশ্চুপ হয়ে গেল। বিভোর ফিরেও তাকালো না। ওর ভয়ঙ্কর রাগ হচ্ছে। পুরো শরীর জুড়ে কিলবিল করছে আগুনের হলকা। ওর সব রাগ পড়ল গিয়ে রুহির উপর। ও কেন বেশি বাড়াবাড়ি করতে গেল? এখন কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না। এই তোর বউ অজ্ঞান হয়ে গেছে, দেখিস না? বলেই আবির আর ওদের দলের ছেলেরা ঘর থেকে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে গেলে হুজুর লোকটার নাতনি একটা মহিলা ধরাধরি করে রুহিকে একটা রুমে নিয়ে শুয়ে দিয়ে চলে গেল। বিভোরকেও আসতে হলো। 5 মিনিট পরে ওর কাছে এসে হুজুরটা বলল, আজ রাতটা এখানেই থেকে যাও বাবা, মেয়েটা তো অসুস্থ হয়ে পড়েছে। বিভোর চুপ। হুজুর বিষণ্ণ ভঙ্গিতে বলল, ওরা অনেক খারাপ বাবা, এই এলাকায় ওরা যতবার আসে ততবারই কিছু না কিছু ঘটিয়ে যায়। বিভোর কিছুই বলছে না দেখে হুজুর আবারও বলল, কিন্তু এখন আর কিছুই করার নাই, বিয়ে তো হয়ে গিয়েছে, এই মেয়েটাই এখন আপনার স্ত্রী। বিভোর রেগে হাতের কাছে থাকা একটা ফুলদানি মেঝেতে ছুঁড়ে মারল। হুজুরের পাঞ্জাবির কলার চেপে ধরে বলল, এই শব্দটা সেকেন্ড টাইম আর উচ্চারণ করবেন না। হুজুর লোকটা কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিভোরের কাছ থেকে দূরে সরে গেল। বিভোর ফোঁসফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে। চোখে মুখে হিংস্রতা বিদ্যমান। ওর এই রূপ দেখে হুজুর ভয়ে চুপসে গেল। রুহির দিকে দৃষ্টি পড়তেই তাড়াহুড়ো করে বোতলের পানি ছিটিয়ে দিল ওর চোখে মুখে। কিন্তু রুহির সেন্স ফিরল না। এটা দেখে না চাইতেও বিভোর এসে ওকে ধরল। বোতলের সবটা পানি ছিটিয়ে দিল, কিন্তু সেন্স আসলো না। বিভোর ওর ব্যাকপ্যাক খুঁজতে লাগলো। সোফার উপর পড়ে আছে। ব্যাকপ্যাক খুলে ডাক্তারের প্রয়োজনীয় কিছু সরঞ্জাম বের করে পালস চেক করলো। চোখগুলো টেনে দেখলো। গায়ে জ্বর, অতিরিক্ত স্ট্রেসে এমন হয়েছে। তাছাড়া শরীরও বেশ দুর্বল। মনে হয় মেয়েটা কিছু খায়নি। মুহূর্তেই ওর রাগ উবে গেল। আসলে মেয়েটা বাড়ি থেকে পালিয়ে এসেছিল। মনে হতে বিয়ে টিয়ে চিন্তা বাদ দিয়ে নিজের মাথা ঠান্ডা করলো বিভোর। হুজুরকে পানি আনতে বললে উনি মাঝারি আকারে একটা বালতি ভর্তি করে পানি নিয়ে আসেন। বিভোর রুহিকে ঠিকঠাক করে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় পানি দিতে লাগলো। এর বেশি কিছু ওর মাথায় আসছিল না। হুজুর নিজের আয়ুর্বেদিক ওষুধ নিয়ে আসলো। কি সব শেকড় পাতা বেটে ওটার রস বাটিতে করে বিভোরের হাতে দিয়ে বলল, মেয়েটাকে ওটা খাইয়ে দাও। এসব কি ঔষধ বাবা। এসব কোনো কাজে আসবে না, রোগীর জন্য এটা বেশ ক্ষতিকর হতে পারে। কোনো ভয় নেই বাবা। দেখুন, আমি একজন ডাক্তার, আপনি বললেই আমি বোকার মতো মেয়েটাকে খাওয়াতে পারবো না। হুজুর অবাক হয়ে বলল, আপনি ডাক্তার? হুম। তাহলে আপনি কিছু করুন।
কি করব? এত রাতে এখানে তো প্রয়োজনীয় সরঞ্জাম বা ওষুধ কিছুই পাওয়া যাবে না। তাই চাইছি আপাতত জ্বরটা কমুক। হুজুর চিন্তিত ভঙ্গিতে বলল, গ্রাম অঞ্চলে এটাই সমস্যা। প্যারাসিটামল পাওয়া যাবে? না, তবে আমার বানানো ওষুধটা খাওয়াইতে পারেন। ওটা প্যারাসিটামলের চেয়ে বেশি কাজে দেবে। এর কোনো সিউরিটি আছে? যদি হিতে বিপরীত হয় আপনি তখন কি করবেন? এটা 99% কাজে দিবে। গ্রামের মানুষদের অসুখ বিসুখ হলে তো আমি ওষুধ দেই। কই, কখনো তো খারাপ কিছু হয় নাই। হুজুরের কথাগুলো বিভোরের অসহ্য লাগছে। পেশেন্টের কাছে উচ্চ গলায় কথা বলা ঠিক না, এটা মানুষ বুঝতে চায় না কেন? কিন্তু এখন লোকটার কথা অনুযায়ী মেয়েটাকে কি ঘাস পাতার ওষুধটা খাইয়ে দেখবে? জ্বর তো ক্রমশই বাড়ছে, একটা চান্স নিয়ে দেখাই যাক। কিন্তু হুজুরের সামনে ওর অস্বস্তি হচ্ছে, সেটা বুঝতে পেরেই হুজুরের সামনে বাটিটা রেখে দিয়ে বেরিয়ে গেল। চামচে একটু ওষুধ নিয়ে খুব সাবধানে রুহিকে খাইয়ে দিল বিভোর। ভেজা চুলগুলো গামছা দিয়ে মুছে দিল। বেশ স্নিগ্ধ দেখাচ্ছে রুহিকে, কেমন একটা ফুলের সুবাস ছড়াচ্ছে আশেপাশে। রুহির মুখটা নিষ্পাপ, চোখের উপরের কালো তিলটা নজর কাড়ে বারবার। সারা রাত এই চেহারার দিকে তাকিয়ে যে কেউ কাটিয়ে দিতে পারবে, একটুও ক্লান্তি আসবে না। এই মেয়েটা নাকি বিভোরের বউ, ও মানবে নাকি কোনোদিন? শেষ রাতের দিকে বিভোরের ঘুমটা ভেঙে গেল। একটু দূরেই বিছানার উপর বসে রুহি কাঁদছে। কান্নার শব্দটা করুণ শোনাচ্ছে, অদ্ভুত সুন্দর। মেয়েরা কাঁদলে কি এত সুন্দর শব্দ হয়? জানতো না কোনোদিন। কাঁদছো কেন? কান্না ভেজে গলায় রুহি বলল, আমি বাড়ি যাব। বিভোরের অক্ষিকোটর থেকে ওর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হলো। এখনো ভোর হয়নি, তাছাড়া মেয়েটা বাড়ি থেকে পালিয়েছে একদিনও হয়নি। এর মধ্যে একদম সোজা হয়ে গিয়েছে। মেয়েটা বাড়ি ফিরে গেলে তো ভালোই হয়, কিন্তু এটা কি ঠিক হবে? উচিত অনুচিত বোধটা কাজ করছে না কেন? কি করবে বিভোর এবার? মাতাল ছেলের সাথে যারা একটা মেয়ের বিয়ে দিতে চায়, সেই লোকগুলো নিশ্চয়ই ভালো হবে না। বোধহয় মেয়েটার ফিরে যাওয়াই উচিত। বিভোর অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তে পৌঁছালো যে রুহিকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবে। দরকার হলে ওর ফ্যামিলিকে বোঝাবে যে এখন যাতে ওর বিয়ে না দেয়। তাছাড়া অ্যাক্সিডেন্টে ওদের যে বিয়ে হয়েছে সেটা ভাঙার জন্য কিছু করতে হবে। ও কিছুতেই বিয়েটা মানতে পারছে না। নিশ্চয়ই রুহিও বিয়েটা মানবে না। যেই ভাবা সেই কাজ। আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো। সত্যি যাবে? রুহি মাথা নেড়ে বলল, হুম। শিওর? জি। কতদূর পড়াশোনা করেছো? কিসে পড়ো? 8 অবধি পড়েছিলাম, এরপর ভাইয়া পড়াশোনা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি লুকিয়ে এসএসসি এক্সাম দিয়েছি, কেউ জানে না। বিভোর চোখ কপালে তুলে বলল, রিয়েলি? হুম। কিন্তু জানতে পারলে ওরা আমাকে মেরেই ফেলবে। কেন? কারণ ওরা চায় না আমি পড়াশোনা করি। এটা তো খারাপ। রুহি মাথা নিচু করে বসে রইল। বিভোর পানি এগিয়ে দিয়ে বলল, পানি খাও, ভালো লাগবে। আপনি সত্যিই ডক্টর? বিভোর হেসে বলল, হুম, ডাক্তারদের আমি পছন্দ করি। জানি। আচ্ছা। বিভোর অস্বস্তি বোধ করছে, কিন্তু তাও সাহস করে বলল, তোমার সাথে আমার কিন্তু বিয়ে দিয়ে দিয়েছে ওরা, কিন্তু আমি এই বিয়েটা মানি না। আমি এটা থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। রুহি কিছু বলল না। ভাবতেই পারছে না ও এখন বিবাহিতা, আর সামনে বসা অচেনা ব্যক্তিটি ওর স্বামী, যার সাথে কাল রাতে ট্রেনে দেখা হলো মাত্র। সময়ের মূল্য অনেক। নইলে রুহি কি কোনোদিনও ভেবেছিল নরক থেকে পালিয়ে এসেও বাঁচতে পারবে না? ভাবেনি। ওইখানে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই ওর। বেরোবার সময় মাথায় এত কিছু আসেনি, কিন্তু এখন আসছে। কোথায় যাবে, কি করবে, কি খাবে, সেসবই ঠিক করে উঠতে পারেনি। তার মধ্যেই হুট করে কয়েকটা ছেলে ওর বিয়ে দিয়ে দিল। মাথাটা ঝিমঝিম করছে। ও মানুক আর না মানুক বিয়ে হয়েছে ওর। বাড়ি ফিরলে মাহিমুকে আবারও বিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাও সজীবের সাথে। এবার বোধহয় বিয়েটা করতেই হবে, কারণ যে ডাক্তারের সাথে ওর বিয়ে হয়েছে সেই লোকটা ওকে মানে না। আর কোনোই পথ খোলা নেই রুহির কাছে। কি ভাবছো? কিছু না। আচ্ছা, এটা কোন জায়গা? এটা ফেনী। রুহি চোখ কপালে তুলে বলল, আমরা তাহলে যাচ্ছিলাম কোথায়? ট্রেনটা কোথায় যেত? ঢাকায়। কিন্তু তোমার বাড়ি কোথায়? মহেশখালী। ও আচ্ছা, সকালে নিয়ে যাব। রুহি কিছু না বলে জানালা খুলে বাইরে তাকিয়ে রইল। ঘরে লাইট অফ করা, টিমটিমে একটা বাতি জ্বলছিল এতক্ষণ। জানালা খুলতেই বাইরের কালচে সাদরূপ আবর্তিত হলো। নদীর পাশে হুজুরের এই দোতলা বাড়িটা হওয়ায় পানির শব্দ শোনা যাচ্ছে। বাতাস খুব জোরে বইছে। দমকা হাওয়ায় রুহির চুলগুলো লেপটে গেল বিভোরের মুখে। মিষ্টি সুবাস আছে ওর চুলে, ঘ্রাণটা মোহনীয়। না চাইতেও বিভোর চুলগুলো সরিয়ে দিল। মেয়েটা কাগজেই ওর স্ত্রী। মন থেকে কোনোদিনও বিভোর মানতে পারবে না ওকে, কিন্তু এই মুহূর্তে রক্তজবার মতো আকর্ষণীয় লাগছে রুহিকে। সদ্য ফোটা তাজা রক্তজবা ভোরবেলা যেভাবে কলি ফেটে বেরিয়ে আসে, ঠিক তেমনই মুগ্ধ হওয়ার মতো কিছু সময়। রুহির সেদিকে খেয়াল নেই, ও আছে গভীর দুশ্চিন্তায়।
সকাল হতেই বিভোর রুহিকে তাড়া দিল। হুজুর ওদেরকে জোরাজোরি করলো খাবার খাওয়ার জন্য, কিন্তু বিভোর আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চাইল না। রুহির কাছ থেকে ঠিকানা জেনে নিয়ে বাসে চাপলো দুজনে। খুব বেশি যাত্রী নেই গাড়িতে। এদিকে ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে রুহির। বিভোর রোল নিয়েছিল 2টা, নিজে একাই খাচ্ছে। পাশে কে আছে তাতে হুঁশ নেই। হঠাৎ রুহির দিকে চোখ পড়তে মনে পড়লো মেয়েটা না খেয়ে আছে। ভদ্রতা করে জিজ্ঞাসা করলো, কিছু খাবে? রুহি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বিভোর ওর দিকে রোল এগিয়ে দিলে রুহি বলল, আমি রোল খাই না। বিভোর রেগে বলল, আশ্চর্য, আমি বাসের মধ্যে এখন কি বিরিয়ানি এনে দেবো? না, আচ্ছা থাক, লাগবে না। রুহি হেসে না বলল। তারপর বাইরের দিকে মনোযোগ দিল। বিভোর রেগে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ড্রাইভারকে বলল, এই মামা, গাড়ি থামাও। রুহি চমকে উঠে বলল, আমার বাড়ি এখানে নেই। একদম চুপ, বেশি বুঝো কেন? হ্যাঁ, আমি কি বলেছি এখানে তোমার বাড়ি? রবিশ। ড্রাইভার গাড়ি থামাতে চাইল না। হেল্পার এসে ঝগড়া বাঁধিয়ে দিল। বিভোর রেগে গেল প্রচন্ড। বলল, এক্ষুনি গাড়ি থামান বলছি। কেন থামাবো? এই বাস মহেশখালী গিয়াই থামবো, আর কোনো হানে থামানো যাইব না। দেখুন, প্রবলেম না থাকলে বলতাম না, আমার দরকার আছে। দরকারটা কি? বলা যাবে না। তাইলে আমিও থামাবো না। আরে আমি খাবার কিনতে চাই, খিদে লেগেছে। বাসের হেল্পার দাঁত কেলিয়ে হেসে বলল, পালানোর মতো শরীর, আর 2 মিনিট পর পর আপনার খিদা লাগে। এখনই দেখলাম রোল খাইছে, আর এখনই খিদা লাগে গেল। আজব কারবার। বিভোর কালো চেহারা করে বলল, এই আপনি বেশি বুঝেন কেন? হ্যাঁ, যত সব আজাইরা। আপনি বেশি খাইবেন না, আপনি বেশি খাইবেন আর আমরা কইলেই দোষ। কোথা থেকে আসেন মিয়া? একদম ঠাট্টা করবেন না। আমি আমার জন্য না, ওই মেয়েটার জন্য খাবার কিনতে যাচ্ছি। সবার চোখ পড়ল রুহির উপর। রুহি মাথা নিচু করে ফেলল। হেল্পার ওকে এক পলক দেখে বলল, মায়েরা কিটা? আপনার বোন? বিভোর ইতস্তত করে বলল, না। তাইলে কে? বলতে পারবো না। হেল্পার যতটা না তেরা, তার চেয়ে বেশি বিভোর তেরা। দুজন আর কেউ কাউকে ছাড় দিচ্ছে না। বিভোর কিছুতেই স্বীকার করবে না এই মেয়েকে। রুহি ওর কি লাগে, কিসের সম্পর্ক? বাসের এক যাত্রী চিৎকার করে বলল, মনে হয় দুজন বাড়ি থেকে পালাই আসছে, বোঝো না? বিভোর রেগে ওই ছেলের কাছে গিয়ে ঠাস করে চড় মেরে দিল। ছেলেটা গালে হাত দিয়ে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ডাক্তার যে এইভাবে ঝগড়া করতে পারে রুহি ভাবতেও পারেনি। এ তো পুরাই সাইকো। রুহি অসহায় গলায় বলল, আমি কিছু খাবো না, আপনি চুপ করে বসুন। হেল্পার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে বলল, চুরি চুরি আবার সিনা চুরি। মায়াটারে ভাগাইয়া নিয়ে আইসা এখন আমাকে যাত্রীদের উপর খেয়ে ফেলা আছে। তোমরা দোষ করলে কিছু না, আমরা কইলেই দোষ। বিভোরের মাথা গরম হয়ে গেল নীতিবাক্য শুনে। এমনিতেই মন মেজাজ খারাপ, তার উপর বাসের লোকগুলো যা নয় তা বলে যাচ্ছে দেখে বিভোর চিল্লিয়ে বলল, এই মেয়েটা আমার বউ, ওকে? আমি কাউকে পালিয়ে নিয়ে আসিনি, আর আমার বউয়ের খিদে লেগেছে তাই খাবার কিনতে যাব। এখন গাড়ি থামান। ওর চিৎকার শুনে সবার অন্তরাত্মা কেঁপে উঠল। রুহি অবাক হয়ে তাকিয়ে রইল। বিভোর বলছেটা কি? আশ্চর্য। ড্রাইভার বাধ্য হয়ে এবার গাড়িটা একটা হোটেলের সামনে থামালো। হেল্পারকে তাচ্ছিল্য বড় একটা হাসি উপহার দিয়ে বিভোর গাড়ি থেকে নামলো। ছাউনি ঘেরা ছোটখাটো ভাতের হোটেল। কি কি মেনু পাওয়া যায় তার তালিকা বাইরে ঝোলানো আছে। ভাত, ডাল, সবজি, মাংসের তরকারি আর বিরিয়ানি, এছাড়া কিছু ফাস্টফুড। বিভোর 2 প্যাকেট বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে 1000 টাকার নোট দিল দোকানিকে। ভাঙতি টাকা না পাওয়ায় পুরো টাকাটা দিয়েই খাবার নিয়ে চলে এলো। ও খাবার নিয়ে গাড়িতে উঠতেই বাস ছেড়ে দিল। রাগে কচকচ করছে ও। বিভোরের রাগ দেখে রুহি চুপচাপ বিরিয়ানি খেতে লাগলো। কি ভয়ঙ্কর পরিস্থিতি রে বাবা! বাড়ি গেলে তো এর চেয়ে ভয়ানক পরিস্থিতিতে পড়তে হবে ভেবেই গলা শুকিয়ে গেল রুহির। খাবার মুখে তোলার ইচ্ছেটাও মরে গিয়েছে। কি খাচ্ছ না কেন? আমি কি টাকা দিয়ে আনিনি? আজব। খেতে ইচ্ছে করছে না। দেখো, আমাকে রাগালে ভালো হবে না, এমনিতে মাথা গরম আছে। জি খাচ্ছি। নাও স্টার্ট। আর এইভাবে খাচ্ছ কেন? খাওয়া শেখুনি? ঠিক মতো খাও, খাবার কেউ চুরি করতে আসবে না। অপমানিত বোধ করলো রুহি। এরপর আর কথাই বলল না। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেলা হয়ে গেল অনেক। বিভোর নিজেই নিয়ে এলো বাড়িতে। ভয়ে কান্না চলে এলো রুহির। উঠোনে আসতেই মাহিমকে দেখতে পেল ওরা। ফোনে কার সাথে যেন রেগে কথা বলছে। হঠাৎ রুহিকে দেখতে পেয়ে ফোন কেটে দিয়ে তেড়ে এলো ওর দিকে। হিংস্র গলায় বলল, ওই হারামি, কই গেছিলে তুই? তোরে খোঁজার জন্য চারদিকে লোক পাঠাইছি, আর তুই এখন বাড়ি ফিরছস? তোর সাহস তো কম না, তুই জানালা দিয়ে পালাস? রুহি কাঁদতে থাকে। বিভোর অবাক হয়ে যায় মাহিমের মুখের ভাষা শুনে। কিসব ভাষায় কথা বলছে বোনের সাথে? ছে! মাহিমের স্ত্রী ফাহিমা এসে রুহির গালে কয়েকটা থাপ্পড় মেরে বলল, সজীবের লগে তোর বিয়া দিমু আজকে, দেখি কেমনে ঠেকাইতে পারস।
তোর রূপের দেমাক না কমাইতে পারলে আমিও ফাহিমা না। আর এই পোলা কেন তোর লগে? কেমনে বাঁচবি আমিও দেখমু। রুহিকে নিরুত্তর থাকতে দেখে ওকে মাটিতে ফেলে মারতে থাকে মাহিম। বিভোর গিয়ে আটকায়। মাহিম এতক্ষণ খেয়ালই করেনি বিভোরকে, এবার দেখতে পেয়ে খেপে যায়, বলে, এই নাগরের লগে পালাইছিলি বুঝি হারামজাদি? বিভোর ধমক দিয়ে বলল, এসব কি বলছেন আপনি? সম্মান দিয়ে কথা বলুন। কারে সম্মান করম ধরেন এই হারামজাদি রে? খ্যাপাটে গলায় বিভোর উত্তর দেয়, বিশ্রী ভাষা যদি আরেকবার ব্যবহার করেন তাহলে এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব আপনার। দেমাক দেখাস কুত্তার বাচ্চা? বিভোর এবার আর সহ্য করতে পারে না, ঠাস করে একটা থাপ্পড় মারে মাহিমকে। দূরে ছিটকে পড়ে মাহিম। বিভোর রুহিকে মাটি থেকে তুলে মাহিমের উদ্দেশ্যে বলল, এই মেয়েটাকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি, বেশি বাড়াবাড়ি করলে পুলিশকে জানাতে বাধ্য হব। রুহি অবাক হয়ে ওর দিকে তাকায়। পুলিশের কথা শুনে চুপসে যায় মাহিম ফাহিমা। বিভোর কিছুতেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। একটা মেয়েকে এভাবে মারধর করা হয়, তার উপর জোর করে বিয়ে দেওয়ার কথা বলছে, কত বড় সাহস ওদের! কিন্তু বিভোর থাকতে রক্তজবাকে এই নরকে রেখে যেতে পারবে না। স্ত্রী হিসেবে না মানুক, অন্তত সাহায্য তো করতে পারে। ঢাকায় নিয়ে গিয়ে না হোক কোনো একটা ব্যবস্থা করা যাবে, যেহেতু মেয়েটার কেউ নেই। বিভোরের এইসব কথাবার্তা শুনে রুহি শুধু অবাকই হলো, হ্যাঁ না কিছু বলল না। যেন একটা কাঠের পুতুল, যে যেভাবে চাচ্ছে সেভাবে ওকে ব্যবহার করে যাচ্ছে। রুহিকে নিয়ে বিভোর চলে আসতে চাইলে মাহিম অনেক ঝামেলা করে। বিভোর বুঝানোর চেষ্টা করে বলল, দেখুন, আপনি নিজের বোনের সাথে এমন করতে পারেন না। ও আমার নিজের বোন না, সৎ বোন। বিভোর অবাক হলেও সেটা প্রকাশ করে না। যাই হোক, আপনি এমন করতে পারেন না। একটা অ্যাডাল্ট মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুতেই রাজি করানো অপরাধ। আপনাকে শেখানো লাগবে না, নিজের চরকার তেল দেন আর বাগেন। আমি তো বলেছি ওকে সাথে নিয়ে যাব। কে হন আপনি? এর কিছু লাগেন? তাইলে এত ফাল পারতেছেন কেন? আপনাকে সেটা বিচার করতে হবে না, নিজেকে শোধরান আগে। আপনি এর নিতে পারবেন না। তাহলে আমি পুলিশকে সবটা জানাতে বাধ্য হব। মাহিম ভয় পেয়ে যায়। ফাহিমা ওর কানে কানে বলল, এবার কি হবে? বুঝতেছি না। যদি সত্যি পুলিশ নিয়ে আসে? হইলেও হতে পারে, পোশাক আশাক দেখে তো বড় কিছু মনে হয়। এর সাথে রুহির দেখা হইলো কেমনে? কি জানি। এমন করবা কি? এদিকে সজীব তো তারা দিতেছে। হ্যাঁ, এরে সজীবের গাড়ি তুইলা দিয়ে আমরা জেল কাটবো, তাই না? আমি কি সেইটা কইছি? তাহলে চুপ থাকো, মায়া মানুষের জন্মই চুপ তাহনের লাগে। ফাহিমার আগে গজগজ করতে থাকে। মাহিম সেদিকে পাত্তা না দিয়ে সাহস সঞ্চয় করে বিভোরের উদ্দেশ্যে বলল, ঠিক আছে, নিয়ে যান এরে। এইবার লাইনে আসছেন। তয় আমার বাড়ির ত্রিসীমানায় যেন এরে না দেখি। বিভোর হেসে বলল, এটা নিশ্চয় ওরও বাড়ি। হ, আমাকে বাপে 2 বিয়ে করছিল। তাহলে ওই বাড়িতে যখন ইচ্ছে তখনই আসতে পারবে, আপনি বাধা দিতে পারবেন না। মাহিম রেগে যায়, কিন্তু কথা বলার সাহস পায় না। বিভোর রুহিকে নিয়ে চলে আসে। নিজের বাড়ি ছেড়ে আসার সময় শুধু একবার পেছনে ফিরে তাকায়ও। এখানেই ওর জন্ম, মা বাবার শেষ চিহ্নটুকু এখানেই আছে। তবে কেন আজ ওর এমন হাল? নিজের বাড়িতেই চাকরানি হয়ে থাকতো, অথচ আজ ভাগ্যকে সেখান থেকেও তাড়িয়ে দিল। ছায়া ঘেরা মেঠো পথ ধরে গ্রাম ছেড়ে চলে আসার সময় রুহির চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি ঝরে যায়। চেনে না জানে না কাগজের স্বামীটার সাথে অজানা ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। এমন শুধু সিনেমাই দেখেছে, বাস্তবে ওর সাথে এমন ঘটতে পারে সেটা ভাবনার অন্ত। রাস্তার দুই পাশে ঘাসফুলের উপর ছোট ছোট ফুল ফুটে আছে। একটা হিন্দু বাড়ির প্রবেশপথের মাথায় সাদা আর লাল রঙের জবা ফুলে গাছ বাতাসে দুলছে। বিভোর সেদিকে এগিয়ে গেলে বোবার মতো দাঁড়িয়ে রইল রুহি। বিভোর হুট করে অনেকগুলো লাল টকটকে ফুল ছিঁড়ে নেয়, সাথে সাদাটিও। কেউ দেখতে পায়নি। চোরের মতো যে বিভোর ফুল চুরি করতে পারে সেটা দেখে রুহি বিস্মিত। ডাক্তার দেখি পুরাই অন্যরকম। অথচ রুহি এতদিন ভাবতো ডাক্তাররা বুঝি খুবই গম্ভীর আর কাজে ব্যস্ত থাকে, কিন্তু বিভোর ওর সব ধ্যান ধারণা বদলে দিচ্ছে। রৌদ্র করজ্জ্বল দুপুরে শেষ আলোর ছটা যখন পথে লুকোচুরি খেলছিল, বাতাস যখন জোরে হাওয়া দিচ্ছিল, পৃথিবীটা যখন প্রেমময় হয়ে উঠেছিল, তখনই বিভোর রুহির সামনে এসে দাঁড়ায়, হাতে ফুলের গুচ্ছ। আশ্চর্য রঙিন আলোয় বিভোরকে তখন অদ্ভুত সুন্দর পুরুষ দেখাচ্ছিল। এত সুন্দর মানুষ হয়? এই মুহূর্ত কি দ্বিতীয়বার ফিরে আসতে পারে না? অচেনা পুরুষটিকে একবারের জন্য হলেও রুহি হঠাৎ ওর প্রেমিক স্বামী ভেবে ফেলতে বাধ্য হয়, প্রেমে পড়তেও বাধ্য হয়। অথচ দুজনার পরিচয় একদিনের। ভালোবাসা এমন এক জিনিস যে কখন কার প্রতি আর কিভাবে হয়ে যায় তা মানুষ বুঝতেই পারে না। বিপরীত প্রান্তের মানুষটি তার চোখে হয়ে ওঠে স্বর্গের ন্যায়। স্বর্গেও কি এত সুখ থাকে যেমন থাকে ভালোবাসায়? নিশ্চয়ই থাকে, নইলে কি আর স্বর্গকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়? যেখানে সব সুখ একত্রিত হয় তাকেই তো স্বর্গ সুখ বলে।
আর ভালোবাসা না থাকলে সুখ আসবে কোথা থেকে? সুখ থেকেই তো স্বর্গসুখ। তোমার চুলগুলো তো দারুণ, খুলে ফেলো। রুহি চমকে উঠল। ধ্যান কাটতেই বুঝতে পারলো তার পুরুষটি এখন ওর সামনে দাঁড়ানো। থতমত খেয়ে বলল, কেন খুলবো? আমি বলেছি তাই। পারবো না, আমার অস্বস্তি হয় খোলা চুলে। হবে না। আপনি জানেন চুল ওড়াউড়ি করে আমাকে বিরক্ত করে। বিভোর হেসে বলল, খোলা চুলেই থাকতে ভালো লাগবে তোমার। এখন বকবক কম করে খোলো, নইলে এখানেই দাঁড়িয়ে থাকো। রুহি চুলের খোপা খুলে দিলে পিঠ ভাসিয়ে ছড়িয়ে পড়ে চুলের গোছা। খুব যত্নে একটা রক্তজবা রুহির চুলে গুজে দেয় বিভোর। বাহ, বেশ দেখাচ্ছে। বিভোরের ঠোঁটের মৃদু হাসিটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে রুহি। লোকটা বেশ চমৎকার। এই অভাবনীয় সুন্দর মুহূর্তের রেশ কাটতেই বিভোর হেসে ফেলে। তোমার নাম যেন কি? রুহানি। তোমার ভাইটা তো কি যে রেখেছিল? রুহি। বাহ, তোমার নাম তো বেশ সুন্দর। আমার বাবা রেখেছিল তো, তাই সুন্দর। এরপর আর কথা হয় না দুজনার। বাস স্ট্যান্ডে পৌঁছে টিকিট নিয়ে বিভোর রুহিকে নিয়ে রওনা হয় ঢাকার দিকে। ফিরতে ফিরতে রাত হয়ে যায়। ক্লান্ত রুহি বিভোরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। যখন ওর ঘুম ভাঙে তখন দেখলো বিভোর রেগে ওর দিকে তাকিয়ে আছে। গোল গোল চোখে বিভোরকে পরখ করে রুহি বোকা হেসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? বিভোর কটমট করে বলে, তুমি এভাবে বাঁকা হয়ে ঘুমালে কেন? মেরুদণ্ড বাঁকা হয়ে অল্প বয়সে কঞ্জু হয়ে যাওয়ার ইচ্ছে যাচ্ছে নাকি? ড্যাম ইট। বুঝতে পারিনি। বাচ্চা নাকি তুমি? যখন তখন গায়ে এসে পড়ো। আমাকে চেনো না, জানো না, তাও এমন ভাব করছো যেন আমি তোমার পূর্ব পরিচিত। শোনো, এরকম মানুষদের কখনোই বিশ্বাস করবে না। আপনাকেও নয়। আমাকে তো বিশ্বাস করে বসেই আছো। আমি সেটা বলছি না। মানুষকে বিশ্বাস করার আগে 100 বার তাকে পরখ করে নেবে, যাতে করে তার উদ্দেশ্য বুঝতে পারো। আপনার উদ্দেশ্য কি? বিভোর বিরক্ত হয়ে ধমক দিল। তারপর বলল, আমরা এসে গেছি ঢাকা, এখন ওঠো, নামতে হবে। রুহি অবাক হয়ে যায়। ঢাকা তার স্বপ্নের শহর। জীবনের প্রথম পদার্পণ করছে ঢাকায়। এ এক নতুন অভিজ্ঞতা। খুশি খুশি গলায় বলল, আমরা এখন কি আপনার বাসায় যাব? তুমি দেখি আমাকে সত্যি তোমার বর ভেবে বসে আছো। রুহি লজ্জা পেয়ে চুপ করে যায়। বিভোর গম্ভীর গলায় বলল, তোমাকে আমি এই অধিকার কখনো দিতে পারবো না, আর অতি দ্রুত এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। রুহি নিচু গলায় বলল, আমি আপনাকে আমার বর ভাবছিও না। তোমাকে আমার এক ফ্রেন্ডের বাসায় দিয়ে আসবো, ও তোমার যাবতীয় ব্যবস্থা করে দেবে। রুহি অবাক হয়ে বলল, আপনি কি আমাকে পাচার করে দেবেন? বিভোর এ কথা শুনে বাক্যহারা হয়ে যায়। এসব কি বলে মেয়েটা? সাহায্য করতে নিয়ে এসে এখন নিজেই দেখি বিপদে পড়ে গেল। রুহিকে চুপ করিয়ে দিয়ে বলল, এসব কথা দ্বিতীয়বার উচ্চারণ করবে না, কারণ আমি সেরকম মানুষ নই। আর সন্দেহ হলে একলা যাও, যেই দিকে চোখ যায়। ওকে? আমি তো তেমন কিছু মিন করিনি। তোমার মনে ডাউট আছে। আমি দুঃখিত। বিভোর ওর কাণ্ড দেখে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, ইটস ওকে। বললাম না, কাউকে এত সহজে বিশ্বাস করবে না। রুহি বলল, আমরা কি রাস্তায় দাঁড়িয়ে থাকবো? আমার খুব খিদে পেয়েছে। এখান থেকে ওর বাসা খুব দূরে নয়, ওখানে সব রেডি আছে। রুহি চুপ হয়ে যায়। তারপর বলে, আপনি কি আমাকে ওখানে রেখে চলে যাবেন? বাসা সবাই নিশ্চয়ই চিন্তা করছে। ক্লান্ত আছি, বাসা গিয়ে ফ্রেশ ঘুম দেব। আপনার সাথে আবার কি আর দেখা হবে না? না। বেশ কনফিডেন্সের সাথে বলল বিভোর। রুহির বুকটা কেঁপে উঠল। আমি আমার ফ্রেন্ডকে সব বলে দেব, ও সব কিছু করে দেবে। তোমাকে কলেজেও অ্যাডমিট করিয়ে দেবে। ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। সব অন্যায় মাথা পেতে নেবে না। তুমি একদিন অনেক বড় হবে। রুহি শুধু শুনেই যায়। বিভোর গম্ভীর গলায় বলে, আর আমাদের দেখা হবে না রক্তজবা, কখনোই না। কিন্তু একদিন ঠিক দেখা হয়ে গেল। বিভোরের আত্মবিশ্বাসের সাথে বলা ওই কথাটা যেন ধোপেই টিকল না। 18 বছরের সেই রুহি আজ 21 বছরের যুবতী। কেটে গেছে 3টি বছর। ওদের দেখা হওয়াটা নিতান্তই কাকতালীয় ভাবে হলো। বিভোরের খালার বাসায়, তার খালাতো বোন ইভার বিয়েতে। গায়ে হলুদের অনুষ্ঠানে যখন হলদে শাড়ি পরা মানবীটি বারবার সবার নজর কাড়ছিল, পেছন থেকে দেখে বিভোরও বেশ কৌতূহল বোধ করছিল। কিন্তু মানবীটি যখন রাতুলকে হলুদ মাখাতে গেল, সেই হাসি মুখে থাকা মেয়েটিকে দেখে বিভোর চমকে বিস্মিত হয়ে কাঠ হয়ে তাকিয়ে রইল। এটা তো রক্তজবা, ও সেই কিশোরী বউটি যাকে আজ থেকে 3 বছর আগে বান্ধবীর হাতে তুলে দিয়ে এসেছিল। ডাক্তারি পড়ার বদৌলতে ওকে একটা কোর্সের জন্য দেশ ছেড়ে যেতে হয়েছিল বিধায় বিভোর ওর কিশোরী বউটিকে ডিভোর্স দিতে পারেনি। এক প্রকার ভুলেই বসেছিল বিভোর। এবার ও সচকিত হলো। কোন মুখে দাঁড়াবে রুহির সামনে? কথা দিয়ে কথা রাখেনি বিভোর, ছাড়তে পারেনি ওকে। আচ্ছা, রুহি ওকে বিভোরকে ভুলে গিয়েছে?
ভাবনার মাঝেই নাসিমা চৌধুরী এসে বিভোরের পাশে দাঁড়ালেন। হাত ঘড়িটাতে চোখ বুলাতে বুলাতে বললেন, 12টা বেজে গিয়েছে, তোমার বাবার ওষুধ খাওয়ার সময় হয়েছে। ও, আমি যাচ্ছি। প্রয়োজন নেই, আমি দিয়ে এসেছি, জাস্ট তোমাকে জানিয়ে রাখলাম। ও, ধন্যবাদ। আমাকে কেমন দেখাচ্ছে আম্মু? হঠাৎ এই প্রশ্ন? না, মানে অনেকদিন এসব পড়ি না তো, তাই অস্বস্তি হচ্ছে। নাসিমা চৌধুরী হেসে বললেন, রাজপুত্রকে সবসময় সুন্দরী লাগে, পাশে রাজকন্যা দরকার। বিভোর মায়ের পাশে বসে থাকে। অনুষ্ঠান মাত্র শুরু হয়েছে 20 মিনিট, আরো রিচুয়ালস এবং ফটোশুট বাকি। বিভোর ওর মায়ের বলা কথাটা ভাবছে। বিদেশে কোর্স করতে গিয়ে ও ওখানকার একটা মেয়ের প্রেমে পড়েছিল। ইন্ডিয়ান মুসলিম, কিন্তু জন্মসূত্রে সে দেশের নাগরিক। দীর্ঘ 2 বছরের সম্পর্ক ছিল ওদের। একদিন মেয়েটা এসে বলল, আই এম সরি বিভোর, তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করতে পারছি না। বিভোর বিস্ময় নিয়ে বলেছিল, কেন? তোমার সাথে আমার যায় না। তুমি কি অন্য কাউকে আমার জায়গাটা দিতে চাচ্ছ? না। আমি আমাদের বিয়ের কথা ভেবে ফেলেছি। সরি টু সে বিভোর, কিন্তু আমার মনে হচ্ছে আমি যদি তোমার সাথে রিলেশন রাখি তাহলে কাউকে ঠকানো হবে। কে? আমি জানি না বিভোর, কিন্তু আমার এটাই মনে হচ্ছে। আমি শান্ত হতে পারছি না, তাই অতি দ্রুত এটাকে এখানেই ভেঙে দিতে চাইছি। তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি, কিন্তু একটা অপরাধবোধ কাজ করছে, যেটা আমি বুঝতে পারছি না। দুঃখিত। মেয়েটা চলে গিয়ে বিভোরের জীবনটা উল্টে পাল্টে দিয়েছিল। অনেকদিন মেয়েটার জন্য ও অস্বাভাবিক ছিল। দুইজনে একই ইনস্টিটিউটে কাজ করত, কিন্তু কথা হতো না। এটা ওকে প্রচন্ড কষ্ট দিত, কিন্তু সময়ের সাথে কাটিয়ে উঠেছে বিভোর। এখনো মাঝে মধ্যে ওর কথা মনে হয়, তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ওই মেয়েটাও ছিল দারুণ সুন্দরী, নাম ছিল জান্না। কিন্তু আজ মনে হচ্ছে জান্নার বলা কথাটা মানে বিভোর বুঝতে পারছে। পিছু টান, যেই টান কাটানোর শক্তি সৃষ্টিকর্তা ছাড়া আর কারণ নেই। ওর একটা বউ আছে, এটা মনে হতেই শরীরে বিদ্যুৎ বয়ে গেল, কাটা দিয়ে উঠল শরীরে। সেই ছোট্ট রুহি আজ পরিপূর্ণ যুবতী। বাতাসে কেমন বউ বউ গন্ধ পাচ্ছে বিভোর, কিন্তু রক্তজবাকে তো সে ভালোবাসে না, এমন কিছু মাথায়ও আসেনি। তাহলে নাসিমা বেগম ছেলের পাশ থেকে উঠে গেলেন। সম্প্রতি দেশে ফেরা বিভোরকে নিয়ে সবার কৌতূহলের শেষ নেই। আত্মীয়রা এরই মধ্যে নিজেদের মেয়েদের এক প্রকার সাজিয়ে গুছিয়ে প্রস্তাব পাঠাতে শুরু করে দিয়েছে। এমন রাজপুত্রকেও হাতছাড়া করতে চায় না। বিভোর এসব কথা ভেবে মুচকি হাসে। আর এখন প্রাক্তন আছে, ফ্রিতে বউও আছে। একটা গার্লফ্রেন্ড জোগাড় করার খুব ইচ্ছে থাকা সত্ত্বেও ওই দুটি মানবীর জন্য বোধহয় তৃতীয় কোনো নারী ওর জীবনে পদার্পণ করবে না। আবার করতেও পারে। ভালোবাসা ছাড়া কি কাউকে আটকে রাখা যায়? যায় না। গরমে ঘেমে শেষ রুহি। গায়ে হলুদের অনুষ্ঠানে যে এত লোক হয় তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করত না। ইভার কানের কাছে ফিসফিস করে বলল, আপু, তোমাদের এত স্বজন কেন? আমি তো অতি কষ্টে আর গরমে জর্জরিত হয়ে যাচ্ছি। ইভা হেসে বলল, বোনের বিয়ে দিতে চাস, একটু খাসারাত তো দিতেই হবে। তোকে কিন্তু আজকে অপসরা লাগছে। ধুর, তোমার সাথে কথা বলাই বৃথা। আম্মু কই? বল না আমাকে এক গ্লাস পানি দিতে। বড় মাকে ডাকার দরকার কি? আমি এনে দিব। এত ভারী সাজগোজ করেছিস, আবার বুয়াগিরিও করবি? আরে পার্লারের টাকাটার কোনো দামই দিচ্ছিস না দেখি। দেখো, আমি একদম ন্যাচারাল সুন্দরী। জানি তুমি কেমন ন্যাচারাল বান্দরী। ইভার সাথে খুনসুটি করে রুহি পা বাড়ায় নিচে। সিঁড়ি দিয়ে অতি সাবধানে নামছে, কারণ শাড়ি সামলানোর অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে। নিচতলায় কেউ নেই, অনুষ্ঠান হচ্ছে ছাদে। রুহি ডাইনিং থেকে পানি নিয়ে ছাদের সিঁড়িতে পা দিতে পেছন থেকে ভেসে এলো অতি পরিচিত কিন্তু নিতান্তই অপরিচিত একটা পুরুষালী কণ্ঠ। কেমন আছো? বুক কেঁপে উঠল রুহির। পেছনে ফিরে তাকানোর সাহস বা ইচ্ছা কোনোটাই ওর নেই। হ্যালুসিনেশন ওর মাথাটা খারাপ করে দিচ্ছে। আজকাল একটু বেশিই হচ্ছে। কাগজের স্বামীটা প্রায় ওর মস্তিষ্ক দখল করে নিয়েছে নিজের আয়ত্তে। তখন রুহি ঠিকঠাক কিছু ভাবতে পারে না। অভিমান জমা হতে হতে পাহাড়ের আকার ধারণ করেছে। প্রতিবার পেছনে ফিরে কাউকেই দেখতে পায় না রুহি, তাই আজও এড়িয়ে যেতে চাইল। পা বাড়ালো সামনে। স্টপ ইট! মেয়ে কি বলছি শুনতে পাচ্ছ না? রুহি এবার সত্যিই ফিরে তাকায়, তাকিয়ে বড়সড় ধাক্কা খায়। গলা দিয়ে বেরিয়ে আসে কাপা কাপা কিছু শব্দ। আপনি? চমকে গেলে? কিন্তু এটা সত্যি আপনি ডাক্তার বাবু? বিভোর হেসে বলল, ডাক্তার বাবু?
লাইক সিরিয়াসলি? আমি। আপনি এখানে কেন? তুমি এখানে কেন? আগে আমার প্রশ্নের উত্তর দিন। ওকে, এটা আমার খালার বাড়ি। মানে ইভা আপুর কাজিন? কিন্তু ওর সাথে তোমার পরিচয় হলো কি করে? তোমরা কি কোনোভাবে রিলেটিভ? না না না, আমি এখন এখানেই থাকি। বিভোর অবাক হয়ে বলল, কি রিজনে? আছে কিছু কারণ, এখন বলা বারণ। বিভোর হেসে বলল, ওকে। কেমন আছেন? ভালো, তোমাকে দেখে আরো ভালো হয়ে গিয়েছি। রুহির মনে একদলা সুখ পাখি ডানা ঝাপটে উড়ে যায়। এবার বুঝি সত্যি ডাক্তারবাবু ওকে দেখে খুশি হয়েছে। আচ্ছা, আমি যাই। কোথায়? ইভা আপুকে পানি দিতে হবে। শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। পরে শুনবো। জাস্ট 10 সেকেন্ড। ওকে, বলুন। আসলে তোমাকে আমি ডিভোর্স দিতে পারিনি, কারণ ওই সময় কিচ্ছু সম্ভব ছিল না। আমি চাচ্ছি এবার যেহেতু দেশে ফিরেছি, তাই বিষয়টা শেষ করে দিতে। আই সোয়ার রক্তজবা, আমি ইচ্ছে করে এমন করিনি, কিন্তু এবার সত্যি মুক্ত করে দেব তোমাকে। কাগজের সম্পর্কে আর বেঁধে রাখতে চাই না তোমায়। রুহির হাত থেকে পানির গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। গ্লাসের পানিটা ছলকে পড়ে শাড়িতে। বিভোর এগিয়ে এসে সাহায্য করতে চাইলে রুহি কান্না চেপে শক্ত গলায় বলল, আমি একাই পারবো, থ্যাঙ্কস। রুহি এলোমেলো পায়ে ফ্লোর থেকে কাজগুলো তুলে নেয়। অসাবধানতা বশত আঙ্গুলের বেশ খানিকটা কেটে যায়। বিভোর দেখতে পেয়ে ওর হাতটা টেনে নিয়ে বলল, দেখি দেখি কিভাবে কাটলে। রুহি ঝটকা দিয়ে হাত সরিয়ে নেয়। কথা না বলে বাকি কাজগুলো তুলতে থাকে। আবারও খোঁচা লাগে আঙ্গুলে। এবার রক্ত টপটপ করে ফ্লোরে পড়তে থাকে, কিন্তু রুহি থামছে না। বিভোর চটে গেল। আর ইউ ম্যাড? এমন করছো কেন? আমাকে দেখতে দাও। আমি ঠিক আছি। আর পাগল? হ্যাঁ, আমি পাগল। ওকে। মেয়েটার ব্যবহারে অবাকের চরম পর্যায়ে চলে যায় বিভোর। এতক্ষণ তো ভালোভাবে কথা বলছিল, এখন আবার কি হলো? আমাকে দেখাও কোথায় কেটেছে, নাহলে ব্যথা করবে। রুহি ঠান্ডা গলায় প্রতিক্রিয়া ব্যক্ত করলো, কোথায় কেটেছে আমি দেখাতে পারবো না, আর ব্যথা এমনিতেও কমবে না। ডক্টর সব রোগ সারাতে পারে না, আপনিও পারবেন না। বলে রান্নাঘরে চলে যায় রুহি। কাজগুলো ঝুড়িতে ফেলে অ্যান্টিসেপ্টিক দিয়ে ক্ষতটা পরিষ্কার করে গ্লাসে পানি ঢেলে ছাদের দিকে রওনা হয়। বিভোর সিঁড়ি ঘরে বোকার মতো দাঁড়িয়ে থাকে। মেয়েটার ব্যবহার অদ্ভুত থাকে ওর কাছে, কিন্তু রক্তজবা এখানে কেন কিছুই বুঝতে পারছে না ও। রুহি ছাদে পানি নিয়ে ইভাকে দিল, তারপর বলল, আপু, আমার খুব ক্লান্ত লাগছে, হয়েছে ভালো লাগছে না, আমি ঘরে যাই। সে কি, কেন? ভালো লাগছে না, ঘুম প্রয়োজন। তুই না থাকলে আমার ভালো লাগে না। কাল থেকে তো বরের সাথেই থাকবে, তখন তো আর আমাকে পাবে না, তাই আমাকে ছাড়া থাকতে শিখে যাও। ইভাও হেসে ফেললো, বলল, ঠিক আছে, নিচতলায় কেউ নেই, দরজা লাগিয়ে দিস। ওকে। এতক্ষণ ধরে রুহিকে ফলো করছিল ইস্তিয়াক। টকটকে লাল চোখগুলোতে কেমন অস্বস্তিকর চাহনি। ইভার বন্ধু সে, নিমন্ত্রণ পেয়েই এসেছে, কিন্তু এর পেছনে একটা বড় কারণ। রুহি ওকে ইস্তিয়াক পছন্দ করে, এ কথা সে বলেছে রুহিকে, কিন্তু রুহি ওকে রিফিউজ করেছে। বাড়াবাড়ি করায় একদিন থাপ্পড়ও দিয়েছিল। এটার প্রতিশোধ নেওয়ার সুযোগ অনেকদিন ধরেই খুঁজছিল ইস্তিয়াক। মনে হচ্ছে সেই সুযোগটা আজ পাওয়া গিয়েছে। রুহিকে আজ খুবই সুন্দর দেখাচ্ছে। একটা নিষিদ্ধ চাওয়া ইস্তিয়াকের মনে ঢোল পেটাচ্ছে। ইভার কাছ থেকে বিদায় নিয়ে নিচে নামতেই রুহি টের পেল কেউ একজন পেছন থেকে ওর আঁচল ধরে আছে। পেছনে ফেরার সুযোগও পেল না। এর মধ্যে ইস্তিয়াকের হাত চলে গেল রুহির উন্মুক্ত পেটে। অবাধ্য বিচরণ করতে লাগলো। রুহি পেছনে ফিরে অভদ্রকে দেখার চেষ্টা করতে ওর মুখ চেপে ধরলো ইস্তিয়াক। কানে কানে ফিসফিস করে বলল, তোমাকে আমার চাই। ইস্তিয়াকের নেশাক্ত কণ্ঠ শুনে গলা শুকিয়ে এলো রুহির। চিৎকার করার সুযোগ পাচ্ছে না, আর চিৎকার করেও লাভ নেই। সারা বাড়িতে গান বাজছে, এমন যে সর্বশক্তি দিয়ে চিৎকার করলেও কারো কান অব্দি পৌঁছাবে না। ইভাদের বাড়ির গেস্ট রুমের পাশে ছোট্ট একটা রুম, সেখানে কেউ থাকেও না। বদ্ধ ঘরটাতে কেমন গুমোট গন্ধ। ইশতিয়াক রুহিকে টেনে এই ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। রুহি কাকতি মিনতি করার চেষ্টা করে বলল, ইশতিয়াক ভাই, আমাকে যেতে দিন। অন্যদিন হলে দিতাম, কিন্তু তোমাকে আজ যা মোহনীয় লাগছে তা সম্ভব নয়। আমি কিন্তু চিৎকার করব। ছাড়া সম্ভব নয়। আপনি কিন্তু এখান থেকে পালাতে পারবেন না। আমি সবাইকে সব বলে দিব। কেউ শুনতে পাবে না, নো প্রবলেম। সবাই আসুক, দেখুক, তবু আজ তোমায় ছাড়ছি না সুন্দরী। বলে রুহির হাতের পিঠে তপ্ত চুমু খেলো ইশতিয়াক। রুহি কেঁদে দিল। লোকটাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। রুহির গলায় ঠোঁট বসালো ইশতিয়াক।
সব বুঝি শেষ হয়ে গেল। অপমানের হাত থেকে কেউ আর বাঁচাতে পারল না রুহি নামক অভাগী মেয়েটাকে। বিভোর অনেকক্ষণ ধরে রুহিকে খুঁজছে, হাতে তুলোর প্যাকেট, কিন্তু অনেকক্ষণ ধরে কোথাও দেখতে না পেয়ে নিচতলায় নেমে এলো, কিন্তু কোথাও নেই। খুঁজতে খুঁজতে হঠাৎ স্টোর রুম থেকে একটা স্টিলের কিছু পড়ার শব্দ কানে এলো। বিভোর কি হয়েছে দেখার জন্য ওখানে গেল। দরজাটা অল্প খোলা, মনে হচ্ছে যে ভিতরে আছে, সে তাড়াহুড়ে লক করতে ভুলে গিয়েছে। রুহিও হতে পারে ভেবে বিভোর দরজাটা ঠাস করে খুলে দিল, আর অবাক হয়ে দেখলো একটা লোক রুহির সাথে ধস্তাধস্তি করছে। বিভোরের চোয়াল শক্ত হয়ে এলো, দু হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে গিয়ে ইশতিয়াকের পিঠ বরাবর ঘুষি মারতেই ব্যথায় কুকিয়ে উঠল। এতক্ষণ খেয়ালই করেনি বিভোর এসেছে। ইশতিয়াককে চিৎকার করতে শুনে রুহির হুঁশ এলো, ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। তারপর দু হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। বিভোর রেগে বোম হয়ে আছে। ইশতিয়াককে ফ্লোর থেকে তুলে কলার চেপে ধরে চিৎকার করে বলল, তুই কোন সাহসে একটা মেয়ের সাথে এরকম করিস? ইশতিয়াক ভয়ে চুপসে গেল। ওই সময় বড় মুখ করে রুহিকে বললেও এখন বুঝতে পারছে ও কতটা বিপদে পড়ে গেছে। সবাই জানতে পারলে ওর অবস্থা খারাপ করে দেবে। ও জানে রুহিকে সবাই কতটা আগলে রাখে। প্ল্যানটা ফ্লপ হয়েছে বুঝতে পেরেও বিভোরকে ধাক্কা মেরে পালাতে চাইল, কিন্তু পেছন থেকে বিভোর ওকে ধরে গলা চেপে ধরল। হিংস্র গলায় বলল, তুই যেই চোখ দিয়ে ওর দিকে তাকিয়েছিস সেই চোখ আমি তুলে নেব। উপায় না পেয়ে ইশতিয়াক হিংস্র স্বরে বলল, ছাড় আমাকে। কখনোই না। বিভোরের সাথে ধস্তাধস্তি শুরু হলো ইশতিয়াকে। বিভোর ওর পেট বরাবর একটা ঘুষি দিয়ে দু হাতে জাপটে ধরলো পিছন থেকে। ইশতিয়াক নিজেকে ছাড়াতে পারছিল না। বিভোরের গায়ের শক্তির সাথে কখনোই পেরে উঠবে না ও। বুঝতে পেরে একটু থেমে আবারও নিজেকে ছাড়াতে বলে উঠল, আমাকে ছাড় বলছি, ভালো হবে না কিন্তু। এসব করার আগে মনে ছিল না, এখন কেন ছাড়তে বলছিস বাস্টার্ড? বিভোরের মুখে গালিগালাজ শুনে কেঁপে উঠল রুহি, জোরে শব্দ করে কেঁদে দিল। বিভোর পিছনে ফিরে ওকে দেখার চেষ্টা করতে ইশতিয়াকের গলা থেকে ওর হাতটা আলগা হয়ে গেল, আর এই সুযোগ কাজে লাগিয়ে বিভোরকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা খুলে পালিয়ে গেল ইশতিয়াক। ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে বিভোর হুমড়ি খেয়ে পড়ল রুহির উপর। আচমকা রুহি গ্রিলের সাথে বাড়ি খেয়ে কুকিয়ে উঠল। বিভোর দ্রুত উঠে পড়ল, নিজেকে সামলিয়ে ব্যস্ত গলায় বলল, লাগেনি তো তোমার? বেশি লেগেছে? দাঁড়াও, আমাকে দেখতে দাও। রুহি ঝটকা দিয়ে ওর হাতটা সরিয়ে দিয়ে বলল, দেখার দরকার নেই। বিভোর অবাক হয়ে বলল, মানে কি? মানে কিছু না। লোকটা এরকম করার চেষ্টা করছিল কেন তোমার সাথে? রাগে দুঃখে রুহি বলল, আমি খারাপ মেয়ে, তাই। এরকম বলছো কেন? আমার ইচ্ছা। বিভোর রাগী গলায় ফুঁসতে ফুঁসতে বলল, পালিয়ে গেল আজকে। ওর কলিজা কেটে নিতাম যদি এখানে থাকতো। রুহি ওর কথার জবাব দিল না, কাঠ হয়ে বসে রইল, কাঁদছে। কত বড় সর্বনাশ করতে আসছিল ইশতিয়াক। বিভোর সময় মতো না এলে কাউকে মুখ দেখানোর উপায় থাকতো না, কিন্তু এসবের জন্য তো বিভোরও এক প্রকার দায়ী। বিয়ে করা বউয়ের প্রতি যার ন্যূনতম রেসপন্সিবিলিটি নেই, রুহি ওর হাত ঘষতে লাগলো। ওই নোংরা লোকটার ছোঁয়া মুছে ফেলতে চাইছে। এই দৃশ্য দেখে বিভোর এক প্রকার জোর করে স্টোর রুম থেকে ওকে অন্য একটা রুমে নিয়ে এলো, কিন্তু রুহি উল্টো হেঁটে নিজের ঘরে চলে এলো। দরজা আটকে দিতে চাইলে বিভোর জোর করে ঢুকে পড়ল। রুহির এরকম ব্যবহারে প্রচন্ড রেগে গেলেও চুপচাপ রইল। একটা মেয়ে, তার উপর তার বউ বলে কথা, ওকে ইগনোর করছে, সেটা ভয়ঙ্কর ব্যাপার। রুহি চট করে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাওয়ার ছেড়ে দিতে ভিজতে লাগলো। কাঁদতে কাঁদতে চোখ মুখ রক্তবর্ণ আকার ধারণ করেছে। বিভোরের কথা মনে হতেই বুক থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। দীর্ঘক্ষণ ওয়াশরুমে থাকার পর বাইরে থেকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো বিভোর, এক্সকিউজ মি রক্তজবা, কি করছো এতক্ষণ ওয়াশরুমে? অ্যানসার মি। রুহি উত্তর না দেওয়ায় বিভোর চিন্তিত মুখে আবারও ডাকলো। রুহি এবারও জবাব দিল না। বিভোর ভাবছে মেয়েটা আবার এই অপমান না নিতে পেরে খারাপ একটা কিছু করে বসে। এই চিন্তা মাথায় আসতেই ও ডেসপারেট হয়ে গেল। জোরে জোরে ধাক্কাতে লাগলো দরজা। একেবারে ঘেমে নেই একাকার, কি বিদঘুটে পরিস্থিতি। এই তুমি এতক্ষণ কি করছো? বেরো বলছি। সারা শব্দ না পেয়ে আবারও বলল, আমি কিন্তু এবার দরজা ভাঙতে বাধ্য হব, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো মিস। ওয়াশরুমের ভেতর থেকে রুহি বিরক্ত হয়ে গেল। লোকটা এত আদিক্ষেতা দেখাচ্ছে কেন আজব? বউ হিসেবে তো মানেই না। এখন দেখ, যেন দরদ ভালোবাসা উথলে পড়ছে। চুলে টাওয়ালটা ভালো করে পেঁচিয়ে দরজা খুলল রুহি। বিভোর অবাক হয়ে তাকিয়ে রইল। এতক্ষণ ধরে ডাকছে, জবাব নেই। এদিকে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। রুহি ওর পাশ কাটিয়ে বেরিয়ে এলো। বিভোর ছুতো খুঁজতে লাগলো কিভাবে ওর সাথে কথা বলবে। রুহি ফিরেও তাকালো না।
কিন্তু ঘরের ভেতর একটা পুরুষ মানুষ ওর সাথে কথা বলতে চাইছে, এটা ওর জন্য অস্বস্তিকর। বিছানায়ও যেতে পারছে না, কোনো কাজও নেই। উপায়ন্তর না পেয়ে রুহি চুপচাপ নিজের ঘর গোছাতে লাগলো। সবকিছু পরিপাটি থাকা সত্ত্বেও আবারও এসব করছে মূলত বিভোরের জন্য। লোকটা জানে না রুহি ওর উপর কতটা রেগে আছে, কতখানি অভিমান করে আছে। যদি জানতো তাহলে বিভোর নামক ব্যক্তিটি কখনো সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখার সাহস পেত না। রাত প্রায় 2টোর কাছাকাছি। সব গোছানো কাজ আবারও শেষ করে রুহি কাউচে বসে রইল। এই এতক্ষণ যাবৎ বিভোর ওর ঘরে বসে ওকে গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে, যেটা ওর জন্য অস্বস্তিকর বিষয়। শোনো, তোমার নাম যেন কি? বাহ, বিভোর ওর নাম পর্যন্ত বলে গিয়েছে, ভালোই তো। রুহি না চাইতেও বলল, রুহানি। মনে পড়েছে, রুহি। তোমার সাথে ওই লোকটার কি কোনো সম্পর্ক আছে? আই মিন, বয়ফ্রেন্ড হয় তোমার? রুহি কিছু বলল না, রাগ হচ্ছে প্রচন্ড। যদি ওটা তোমার বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে ইমিডিয়েট ওকে রিজেক্ট করো। চরিত্র ভালো না। এটা আবার কেউ হয় না। এটাই ভালো। এরপর দীর্ঘক্ষণ নীরবতা। ঘড়ির টিকটিক শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই। রুহির নিঃশ্বাস ক্রমশই ভারী হয়ে উঠছিল। কিভাবে জানাবে যে এই লোকটাকে সে মনে প্রাণে স্বামী হিসেবে মানে? এত বছর এই লোকটার জন্য শুধু অপেক্ষাই করে এসেছে, ভালোবেসে ফেলেছে লোকটাকে। কিভাবে বললে বুঝবে বিভোর? এতদিন কোনো খোঁজ খবর না নিয়ে হঠাৎ আজ এসে বলছে ওকে নাকি ডিভোর্স দেবে। রুহি তো এমনটা কখনো চায়নি, তাহলে কেন দেবে? ওর উল্টাপাল্টা জীবনটাকে সহজ না করে কেন এত কঠিন করে তুলছে বিভোর? ভীষণ রাগে কেঁপে উঠল রুহি। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মাথা নিচু করে বসে আছে। ইচ্ছে করছে বিভোরের বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে, আমার শুধু আপনাকে চাই, আমাকে ছাড়া কোথাও যাবেন না আপনি। কিন্তু চাইলেই তো সবকিছু বলা যায় না। কেমন আনইজি ফিল করে রুহি। তার চেয়ে বড় কথা, বিভোরকে ফিরিয়ে দিলে রুহি এবার মরেই যাবে। সামনে বসে থাকা লোকটাকেও হারাতে চায় না। এতদিন দূরে ছিল, কাছে পেয়ে হারানোটা কতটা যন্ত্রণা সেটা রুহির চেয়ে ভালো আর কে জানবে। বিভোর শুধু ওর কাগজের বউটিকে পরখ করে যাচ্ছিল। মেয়েটির সাথে কতটা বিশ্রী ঘটনা ঘটতে নিচ্ছিল। ছি, এমন হলে বিভোর নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারত না। নিজ দায়িত্ব নিয়ে এসেছিল মেয়েটাকে, কিন্তু একজনের কাছে দায়িত্ব শিফট করে আর কোনো খোঁজ রাখেনি মেয়েটার। এই অপরাধবোধ কাজ করছে ওর মনে। রুহির কপালের কাছে রক্ত জমাট বেঁধে ফুলে গেল, কিন্তু ও চুপচাপ ব্যথা সহ্য করে গুম হয়ে বসে আছে। টু শব্দটিও করছে না। বিভোর এরকম দেখে তাড়াহুড়ো করে ফ্রিজ খুলে বরফ নিয়ে এলো। একটা আইস ব্যাগে সেগুলো রেখে রুহির কপালে ছোঁয়াতে রুহি প্রচন্ড ক্ষেপে গেল। এসব আদিক্ষেতা দেখানোর মানেটা কি? কেন এরকম কেয়ার দেখাচ্ছে? ওর পিছু লেগে আছে কেন? সহ্য হচ্ছে না ওর। রুহি একদম সহ্য করতে পারছে না বিভোরকে। যদি ওকে মেনে নিত, স্ত্রীর অধিকার দিত, তাহলে রুহি ওর এসব কেয়ারনেস মেনে নিত। কিন্তু এখন কোনোভাবেই না। নো, নেভার। রুহি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, আপনার জন্য সব হচ্ছে। আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন। আপনার এসব সো কল্ড কেয়ার আমাকে দেখাবেন না। আমার বিরক্ত লাগছে আপনাকে। আমি কখনো আপনাকে ক্ষমা করব না। বিভোর রুহির কথা শুনে অবাকে চরম সীমানায় পৌঁছে গেল। মুখ দিয়ে কথা আসছে না। রুহি ওকে ঠেলে বের করে দিল ঘর থেকে। ঠাস করে দরজা বন্ধ করে সোফায় বসে পড়ল। মাথা ধরে আছে রুহির। কান্নাকাটি বন্ধ করে একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে শুয়ে পড়ল। বিভোরের মুখের উপর উচিত কথাটা বলতে পেরে ভেতরে ভেতরে একটা শান্তির ভাব আসছে। এত দরদ দেখানোর কোনো রাইট নেই ডাক্তার বাবু। তোকে যে লোকটা ছেড়ে চলে যেতে চায় তাকে তুই পাত্তা দিবি না। বুঝুক কেমন লাগে। জাস্ট ইগনোর রুহি, ইগনোর। এদিকে রুহির কাণ্ড কারখানা দেখে হতভম্ব হয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে বিভোর। মেয়েটা ওকে বের করে দিল? হাও? ওই পুচকি মেয়েটা ও নিজের শহরে নিয়ে এসেছে আর ওর উপরেই চিৎকার করছে। আজব তো। দরজায় টোকা দিতে গিয়েও থেমে গেল। হলুদের অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছে করছে না। মেয়েটার আচরণ ওকে ভাবাচ্ছে, বেশ ভাবাচ্ছে। নাসিমা চৌধুরীকে ফোন করলো বিভোর। হ্যালো আম্মু। কে? আমি বিভোর। হ্যাঁ বল, তুই কোথায়? কোত্থেকে ফোন করছিস? নিচ থেকে। নিচে থেকে মানে বাসায় চলে গিয়েছিস নাকি? আরে না আম্মু, আমি নিচতলায় আছি। ও, কি করিস আর সেখানে? আমার ঘুম পাচ্ছে, উপরে আর যাচ্ছি না। তোমাকে জানাতে ফোন দিলাম। কোনো প্রবলেম হচ্ছে নাকি? না, এমনি। এনজয় করো তোমরা। আচ্ছা। বিভোর ফোন রেখে দিল। চোখগুলো জ্বালা করছে। রুহির নখের আঁচড় ওর হাতে ঢুকে গিয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে দাগগুলো। মেয়েটা কি সাইকো? আজব। হুট করে কেমন অদ্ভুত ব্যবহার করলো ওর সাথে। বিভোর ঘরে এসে ফ্রেশ হয়ে কাপড় পাল্টে মোবাইল স্ক্রল করলো। ওখানে করার মতো কিছু না পেয়ে বিরক্ত হয়ে ফোন রেখে দিল।
সারা ঘরময় পায়চারি করতে লাগলো। হঠাৎ করে রুহির কথা মনে হতেই ভাবলো বিভোর কিভাবে ওর জীবন শেষ করে দিল। ও তো রুহিকে সাহায্য করতে চাইছিল, তাহলে ওকে কেন দোষী ভাবছে মেয়েটা? ভাবাভাবি ভাত দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আজ একটার পর একটা কাহিনী ঘটছে, সবগুলোই ওর সাথে রিলেটেড। রুহির সাথে দেখা, ওকে সাহায্য করা, আবার ওর কাছ থেকে ইগনোরও হজম করতে হয়েছে, যা বিভোর মানতে পারছে না। ইচ্ছে করছে মেয়েটার কানের নিচে ঠাস করে চর বসিয়ে দিতে। সকালবেলা রুহির ঘুম ভাঙলো বেশ দেরিতে। আড়মোড়া ভেঙে উঠে বসতে মনে পড়লো আজ ইভার বিয়ে। বাড়িতে অনেক কাজ আছে, বড় মাকে সাহায্য করতে হবে, একা মানুষ পারবে না। বিভোরের খালা হন নাদিরা ইসলাম, এক মেয়ে ইভাই তার সব। স্বামী গত হয়েছেন বছর 2 হতে চলল। এখন এই সংসারে যোগ হয়েছে রুহি। 3 জনের জীবন খুব ভালো করে চলে যাচ্ছে। যাই হোক, রুহি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে গেল। হাতের কাজগুলো শেষ করে ছাদের গাছগুলোতে পানি দেওয়ার উদ্দেশ্যে চলে গেল। গিয়ে ওর চোখ ছানা বড়া। ডাক্তারবাবু খালি গায়ে জিম করছে। লজ্জা শরম খুইয়ে এসেছেন নাকি পথের ধারে? রুহির দিকে নজর পড়তেই বিভোর এগিয়ে এলো ওর দিকে কথা বলার উদ্দেশ্যে। হাসি মুখে বলল, গুড মর্নিং রক্তজবা। রুহি উত্তর না দিয়ে গাছে পানি দিতে লাগলো। বিভোর মনে মনে বেজায় রেগেছে। 2 দিনের পুচকি ভাব দেখাচ্ছে ওকে। এই শোনো, আমার সঙ্গে একদম ইগো দেখাবে না। শুকনো কাপড়গুলো নিয়ে নেমে এলো রুহি। বেশ শান্তি লাগছে ওকে ইগনোর করে। নিচে নামতে নাদিরা এসে বলল, রহিমা দেখ তো মিষ্টিগুলো কোথায়? তোর হাতে দিয়েছিলাম তো। হ্যাঁ, আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, নিয়ে আসছি। তাড়াতাড়ি যা। নাসিমা চৌধুরী পাশ থেকে বলে উঠল, মেয়েটা খুব ভালো, কি সুন্দর সব কাজ করছে। ওর মতো মেয়ে হয় না। বিভোরের কানে এই কথা ঢুকলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞাসা করলো, কার কথা বলছো? রুহি। বিভোর চোখ মুখে গম্ভীর ভাব ধরে রেখে বলল, এই মেয়েকে কোথায় পেলে তোমরা? রিলেটিভ হয় নাকি? নাদিরা ইসলাম বলল, না রে বাবা, ওর কাহিনী অন্যদিন শুনিস, আপাতত ওকে গিয়ে হেল্প কর। কিসের হেল্প? মিষ্টিগুলো ফ্রিজ থেকে আনতে গিয়েছে। একা ওইটুকু মেয়ে এতগুলো বক্স আনতে পারবে না, তুই গিয়ে হেল্প কর। বিভোর বিড়বিড় করে বলল, আমি যেন ওকে হেল্প করতেই দুনিয়াতে এসেছি। তারপর পা বাড়ালো। রুহি ফ্রিজ থেকে এক এক করে সবগুলো বক্স সাজিয়ে রাখলো। একসাথে সব নিতে পারবে না, আলাদা নিতে সময় লাগবে। কাউকে ডেকে নিয়ে আসলে ভালো হতো। এমন সময় বিভোর আসলো, বলল, আমাকে দাও, নিয়ে যাচ্ছি। রুহি শক্ত গলায় বলল, লাগবে না। আরে দাও। রুহানির কারোর সাহায্য নিতে চাচ্ছে না। তাই নাকি? তোমার সব সাহায্য তো আমি করে দিলাম। খালামণিও পাঠালো তোমাকে সাহায্য করতে। তোমাকে সাহায্য করার জন্যই বুঝি আমার জন্ম হয়েছিল। আপনার বকবক বন্ধ করুন, আর ইচ্ছে হলে নিয়ে যান এসব, দয়া করে যান। বিভোরের হাতে মিষ্টির বক্সগুলো ধরিয়ে দিয়ে নিজেও নিয়ে এলো রুহি। ডাইনিং এ রেখে হাত ধুয়ে প্লেটে সাজিয়ে মেহমানদের দিল। ইভা ডাকছে রুহিকে, পার্লারে যেতে হবে তাই, কিন্তু ও যেতে নারাজ। নাদিরা ইসলাম এক প্রকার জোর করে রুহিকে ইভার সাথে পাঠালো। বিভোর ওদেরকে পার্লারে ড্রপ করে দিয়ে এলো। দুজনার চোখাচোখি হলো, কিন্তু চোখের ভাষা কেউ পড়তে পারলো না। কি বিদঘুটে পরিস্থিতি। রুহি তার ডাক্তারবাবুকে বর হিসেবে চায়, কিন্তু লোকটা বউ হিসেবে ওকে চায় না। ভালোবাসা কে না পাওয়ার মতো ভয়ঙ্কর শাস্তি জগতে আর কি আছে? পার্লারের সাজগোজ বরাবরই ভারী এবং বিরক্তিকর। এক গাদা মেকআপ লাগিয়ে রং চং মেখে সংসারতে রুহির ভালো লাগে না। গ্রামে থাকার সময় তো ভাবতো পার্লার বুঝি মেয়েদের জন্য খুবই আনন্দদায়ক একটা জায়গা, স্বস্তির জায়গা। কিন্তু এর মতো অস্বস্তিকর আর কিছু আছে কিনা কে জানে। ইভাকে পুরাই অন্যরকম লাগছে। ব্রাইডাল মেকআপ, লাল শাড়ি, গহনা সব মিলিয়ে নিরুপমা টাইপ সুন্দরী। বইয়ের সাজ যেমন হয় তেমনই, কিন্তু রুহি নিজেকে দেখে চিনতেই পারল না। সবুজ রঙের জামদানির শাড়িটাতে ওকে এত সুন্দর দেখাচ্ছে যে ইভা অট্টহাসি দিয়ে বলল, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, বোর থেকে তার বোনকে বেশি সুন্দর লাগছে। যা, তুমি এসব কি বলো আপু? ঠিকই বলছি, তোর একটা জামাই থাকলে রে আজ হার্ট অ্যাটাক করতো। আপু তুমি চুপ করো তো। লজ্জা পাস কেন? আমার বিয়ে আমি লজ্জা পাই না, আর উনি দেখো মরে যাচ্ছে। আরে বাপু, এত ঢং করার কোনো দরকার নাই। তোমার বিয়ে, তাই তোমার উচিত চুপ করে থাকা আর লজ্জাপতি হয়ে বসে থাকা। তুমি কেন এত কথা বলছো? দেখা যাচ্ছে বিয়ে অন্য কারোর, আর বউ সাজছো তুমি। ইভা রুহির কথা শুনে হাসলো। বাড়ি ফেরার জন্য সবাই ফোন করছে। বরযাত্রী আসতে বেশিক্ষণ বাকি নেই। ইভা ডায়াল করলো বিভোরের নাম্বারে। ওরই নিতে আসার কথা। ফোন রিসিভ করে বিভা জানালো ও বাইরে ওয়েট করছে। রুহি মনে মনে ভাবলো, এত ফার্স্ট, বাহ।
এদিকে গাড়িতে ওঠার পরপরই রক্ত জবার দিকে নজর গেল ডাক্তারবাবুর। মাথা পুরোটাই হ্যাং হয়ে গেল, কিন্তু মেয়েটা ওর দিকে তাকাচ্ছেই না। কি ইগনোর! বিভোরের মনে হচ্ছে জান্নার চেয়ে এই রুহি বেশি সুন্দর। সাজলে কোনো মেয়েকে এত সুন্দর দেখায় জানা নেই বিভোরের। হালকা সাজে খোলা চুলে সবুজ শাড়িতে অপসরা দেখালেও কি যেন নেই লাগছে। রুহির দিকে চোখ ফেরাতেই পারছে না বিভোর। এই প্রথম মনে হচ্ছে রুহি যদিও সত্যিকারের বউ হতো তাহলে জড়িয়ে ধরে ফটাফট চুমু খেয়ে নিত, কিন্তু মেয়েটা তো সত্যিই ওর বউ। পেছনের সিটে বসে লুকিং গ্লাসে বারবার চোখ যাচ্ছে রুহির। মনে হচ্ছে ওই শয়তান বরটা ওকে দেখছে, কিন্তু একবারও ধরতে পারল না রুহি। জানালা খুলে বাইরে দৃষ্টি দিল। এই ঢাকা শহর বড়ই বিরক্তকর। ধুলোবালি, মানুষজন গিজগিজ করছে। রুহির এসব ভিড়ভাড়টা একদম পছন্দ নয়। পাশ থেকে ইভা বলল, রুহি আয়, সেলফি নেই। রুহি হাসি মুখে পোজ দিল। বেশ কয়েকটা সেলফি নেওয়ার পর বিভোর গমগমে স্বরে বলল, গাড়ি কি সেলফি তোলার জায়গা? চুপ করে বস তোরা। বকছিস কেন ভাইয়া? আমার আজ বিয়ে, যেখানে খুশি ছবি তুলতে পারবো। বেহায়া বউ তুই, কোথায় লজ্জা মুখ নিয়ে বসে থাকবি তা না, পক পক করে মাথা খাচ্ছিস। রাবিশ। তুই রাবিশ, তোর বউ রাবিশ। বিভোর বিষম খেল। আর চোখে রুহির দিকে তাকিয়ে দেখলো ইভার দিকে হা করে তাকিয়ে আছে। বিভোর হেসে ফেললো। ইভাও হাসলো, বলল, তা তোর গার্লফ্রেন্ডের খবর কি? রুহির মনে হলো ওর কানে কেউ বিষ ঢেলে দিয়েছে। এই ডাক্তারের আবার গার্লফ্রেন্ডও আছে? থাকবেই তো, এত সুন্দর এস্টাবলিশ একটা ছেলের গার্লফ্রেন্ড থাকবে, এটাই তো স্বাভাবিক। এবং সে রুহির চেয়ে সুন্দরী তো হবে। ওর চোখে পানি এসে পড়লো। বিভোর হেসে বলল, কার কথা বলছিস? মনে নাই, ভুলে গেলি? মনে আসছে না তো। তোর না একটা বিদেশি গার্লফ্রেন্ড ছিল? ছিল তো। কি যেন নাম? জান্না। বিয়ে কবে করবি তোরা? আর ও কি ডাক্তার? লুকিং গ্লাসে বিভোর এক নজর রুহিকে দেখে স্টিয়ারিং ঘুরিয়ে বলল, ব্রেকআপ হয়েছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেল